এইচএমপি ভাইরাস। কোভিডের পর আবার একটা ভাইরাসকে ঘিরে হঠাৎ করে বিশ্বজুড়ে উদ্বেগ আর দুশ্চিন্তা। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে আসা একের পর এক ভয় জাগানো ভিডিও। চীনের ফুটেজ সত্যি না মিথ্যে কেউ জানে না। আদৌ চীনের, আদৌ এখনকার কেউ জানে না, কিন্তু আতঙ্ক। সত্যি কি এই ভাইরাস আর একটা কোভিড কাল ডেকে আনতে পারে, নাকি যে উদ্বেগটা ছড়াচ্ছে সেটা ভিত্তিহীন, পেছনে বাস্তব নাকি ব্যবসা? এই সমস্ত প্রশ্ন উঠে আসবে এই বিশেষ পর্বে। আজকে এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন, কলকাতা, বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ, ভারতে 4 শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। ফিরতে চলেছে কোভিড কালের আতঙ্ক, নাকি পুরোটাই ভয় দেখানোর কারবার? দ্বিতীয় প্রশ্ন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ভাইরাসের চরিত্র বদল হলে তা মারাত্মক হতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশ। তাহলে কোন পথে এড়ানো যাবে বিপদ? আজ তৃতীয় প্রশ্ন থাকবে, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, বুকে কফ জমা থেকে গায়ে র্যাশ, করোনার মতোই উপসর্গ এই ভাইরাসের। বিশ্বজুড়ে আক্রান্তদের সিংহভাগই শিশু ও কিশোর। ভবিষ্যতে করোনার মতো বিপজ্জনক হতে পারে এই ভাইরাস, নাকি থেকে যাবে সাধারণ ফ্লুয়ের মতোই? চতুর্থ প্রশ্ন, চীনে বাড়ছে নতুন ভাইরাসের সংক্রমণ। ভারতে হদিশ মেলার পর কর্ণাটক ও মহারাষ্ট্রে জারি হলো সরকারি নির্দেশিকা, কিন্তু কেন্দ্রীয়ভাবে কবে ইস্যু করা হবে নির্দেশিকা, কবেই বা জানা যাবে রাজ্যের গাইডলাইন? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, মালদায় তৃণমূল সহসভাপতি খুনে বিস্ফোরক অভিযোগ, নিহত স্ত্রী। বললেন খুনের পেছনে একাধিক বড় মাথা, বিরোধীদের কোনো মোটিভ নেই যার জন্য এটা ঘটবে। তাহলে যা হয় বুঝে নিন। দলের কোন কোন নেতাদের দিকে ইঙ্গিত করলেন নিহত বাবলা সরকারের স্ত্রী? তবে শুরুতেই দেখাবো বেঙ্গালুরুর পর আহমেদাবাদ, আর এবার কলকাতাতেও সামনে এলো এইচএমপি ভাইরাসের সংক্রমণের খবর গত নভেম্বর মাসে। দেখুন, হিউম্যান মেটানিউমো ভাইরাস বিশ্বের একাধিক দেশে উদ্বেগের নতুন নাম। করোনা ভাইরাসের মতোই কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস, নাকি এখনই অতটা উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি? সবার মুখে মুখে এখন এই প্রশ্ন। আতঙ্কের বিষয় হল ভারতেও এবার 4 শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর 3 ও 8 মাসের 2 শিশু, আহমেদাবাদের 2 মাসের শিশুপুত্র, কলকাতাতেও 5 মাসের একটি শিশুর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছিল বলে খবর সামনে এসেছে। পরিবার সূত্রে খবর, 5 মাসের ওই শিশু গত 12ই নভেম্বর মুম্বাই থেকে কলকাতায় আসে। আসার পর থেকেই জ্বর, বমি, পেট খারাপ, সর্দি কাশিতে ভুগতে থাকে। সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানেই পিসিআর প্যানেল টেস্টে ধরা পড়ে 5 মাসের শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে আমরা সেন্সিটাইজড ঘটনাটা নিয়ে। আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়। উই উইল টেক নেসেসারি স্টেপস অবভিয়াসলি। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড। যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা? কর্ণাটক সরকার জানিয়েছে বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশুর পরিবারের সম্প্রতি বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই। নিজেদের এলাকা ছেড়েও কোথাও যায়নি তারা। একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, চীনে মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে এইচএমপি ভাইরাস। সংক্রমণের খবর পাওয়া গেছে মালয়েশিয়া, জাপান, হংকংয়েও। এটা নতুন কোনো ভাইরাস নয়, আর এই ভাইরাসটা বাচ্চাদের মধ্যে প্রচুর পাওয়া যায়। একটা কমন কোল্ডের মতো ডিজিজ এখানে। কিন্তু এটা ভয়ের কারণ হতে পারে যাদের ওই ব্যাকগ্রাউন্ড সিওপিডি, খুব খারাপ অ্যাজমা আছে, যাদের কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার বা ক্যান্সার পেশেন্ট ওষুধ খাচ্ছে। মডিফাইড ওয়েতে চায়নাতে বেরিয়ে থাকে কিছু, সেটা যদি হাই মর্টালিটি হয় সেটা আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো। যতক্ষণ না জানছি আমার মনে একটু প্রোটেকশন থাকা ভালো। এখনই করোনার মতো উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলেও শিশু ও বৃদ্ধদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে থেকে এসে সোজা বাথরুমে গিয়ে পোশাক বদলে হাতমুখ পরিষ্কার করে শিশুদের কাছে যেতে হবে। বাচ্চাদের হাঁচি, সর্দি লাগা বা হাঁপানির প্রবণতা থাকলে সাবধানে রাখতে হবে। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে। এইচএমপি ভাইরাসও ড্রপলেট অর্থাৎ হাঁচি কাশি মারফত ছড়ায়, তাই এই ব্যাপারেও সাবধানে থাকতে হবে। কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র সরকার আশ্বাসের সুরে জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। দিল্লি সরকার সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ডাক্তাররা বারবারই বলে থাকেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এক্ষেত্রেও সেই একই পরামর্শ দিচ্ছেন তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। একটা ছোট্ট শব্দ দিয়ে এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব।
আবার এই ছোট্ট প্রশ্নটা একই সঙ্গে এখন মিশে আছে বিস্ময়, বিরক্তি এবং আতঙ্ক। এক কোভিডের রক্ষা নেই, এবার HMP ভাইরাস। করোনার ঘা শুকোতে না শুকোতে আবার আরেকটা ভাইরাসের আতঙ্ক। দেখুন, এই আতঙ্কের সূত্রপাতটা কিন্তু খুব সন্দেহজনক। কয়েকটা ভিডিও ফুটেজ ভাইরাল হলো, তাতে বলা হচ্ছে চীনে নাকি আবার আরেকটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, চীনের কিছু কিছু প্রদেশে নাকি এমার্জেন্সি জারি করতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই ভিডিও আদৌ সত্যি কিনা, আদৌ চীনের কিনা, আদৌ এখনকার কিনা, কিংবা সম্পূর্ণ জাল, এ সন্দেহ তো থাকছেই। এই ভাইরাস সত্যিকারের বাঘ নাকি শ্রীনাথ বহুরূপী, সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। সেই উত্তর খুঁজতেই এই বিশেষ পর্বে আমরা স্টুডিওতে আজ হাজির করেছি বিশেষজ্ঞদের। হাজির করতে পেরেছি সেই চিকিৎসককে যিনি নভেম্বর মাসে এই ভাইরাসে আক্রান্ত 6 মাসের একটি শিশুর চিকিৎসা করেছিলেন, ডক্টর সহেলি দাশগুপ্ত। আমি ডক্টর দাশগুপ্তকে দিয়েই শুরু করব। প্রথমে স্বস্তির কথাটা বলি। এক হচ্ছে যে বাচ্চাটা সুস্থ হয়েছে, মুম্বাই ফিরে গেছে, পোস্ট ট্রিটমেন্ট কোনো কমপ্লিকেশন হয়নি, এখনও সুস্থ আছে, নতুন করে তার কোনো উপসর্গ নেই। এটা স্বস্তির কথা হলে আরেকটা আশঙ্কার কথা থাকে যে ভাইরাস তো মিউটেশনের মাধ্যমে নিজেদের মিউটেট করে, তো সেখান থেকে নানা চেহারায় আমরা কোভিডের ক্ষেত্রে দেখেছি যে সামনে বেশ আশঙ্কার উপসর্গ নিয়ে পরবর্তীকালে হাজির হয়েছে। সেই রকম কোনো আশঙ্কার জায়গা আছে কি? দেখুন, এই HMP ভাইরাস, মেটানিউমো ভাইরাস কিন্তু আমরা তো আইসিইউতে যখন দেখি, আমাদের কিন্তু ক্রপসে মাঝে মাঝে আসে, কখনো বর্ষাকালের সময় বা শীতকালের সময় কিন্তু আমরা দেখতে পাই। যেমন এই বাচ্চাটাকেও আমরা নভেম্বর মাসে পেয়েছিলাম যখন শ্বাসকষ্ট নিয়ে। আর এই HMP ভাইরাসটা দুরকম সেরোটাইপ হয় জেনারেলি, টাইপ A অ্যান্ড টাইপ B। তো মিউটেশন হলে তো যে কোনো ভাইরাসই অদ্ভুতভাবে বিহেভ করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা বলুন বা যে কোনো পেশেন্ট খারাপ হতে পারে। কিন্তু আমি এটা বারবারই বলবো যে এইটা নিয়ে এখনই চিন্তা করার মতো কোনো কারণ হয়নি, কারণ HMP ভাইরাস আর 5টা ভাইরাস ইনফেকশনের মতোই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এবং যে বাচ্চারা 5 বছরের নিচে, এই বাচ্চাটা যেমন 6 মাসের নিচে ছিল, বা যাদের আন্ডারলাইং কোনো লাংয়ে সমস্যা আছে, মানে অ্যাজমা থাকতে পারে, বা কোনো লং স্ট্যান্ডিং একটা হার্টের ডিজিজ থাকতে পারে, বা কোনো ক্রনিক লাং ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও বেশি মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সাধারণ মানুষের জন্য অতটা আতঙ্কিত হওয়ার মতো এখনই কারণ নেই, কারণ আমরা এখনো কোনো আপনি বাচ্চাদের কথা বললেন, বয়স্কদের ক্ষেত্রেও কি এটা মানে আক্রমণ করতে পারে? বয়স্কদের ক্ষেত্রে করতে পারে, আমার মনে হয় অ্যাডাল্ট ইন্টেনসিভিস্ট উনি বেটার বলতে পারবেন আমার চেয়ে। হ্যাঁ, এইখানে আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আপনি বললেন যে এটা মাঝে মাঝে পাওয়া যায়, পরিসংখ্যান বলছে 2011-12 সালে আমেরিকা, কানাডা, ইউরোপের একাধিক দেশে এটা ধরা পড়েছিল। তারপরে কি এটা মানে হারিয়ে যায় বা এর কোনো সন্ধান পাওয়া যায় না, নাকি মানে হঠাৎ এখন এই গেল রবটা কেন উঠছে? মানে এটা কি প্রতি বছরই আপনারা পান নাকি এখনই পাচ্ছেন? আমরা প্রত্যেক বছরই, শুধু মেটানিউমো নয়, অ্যাডিনোভাইরাস, ফ্লু, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমরা, যেটা বললাম, ক্রপসে পাই, কখনো আপনার রেনি সিজন বা উইন্টার সিজনে। এবার এখন চায়নাতে যে নিউজটা পাচ্ছে, মানে যদিও আমাদের কাছে এখনো অফিসিয়াল কিছু বিজ্ঞপ্তি তো আমরা পাইনি যে এক্স্যাক্টলি কত নাম্বারস বা কি, বাট সেই ক্ষেত্রে আমার মনে হয় শীতকালে এই সময়টা যেহেতু টেম্পারেচার ড্রপ করে, ইমিউনিটিটা ঠিক করে কাজ করে না আমাদের শরীরের, তো এই সময় কিন্তু নানা রকম ভাইরাস ইনফেকশন হয়। এবং যত ভাইরাল টেস্ট হচ্ছে, এই ভাইরাসটা তো একটা PCR টেস্ট দিয়ে বোঝা যায়, যেমন লালারস থেকে আমরা টেস্ট করি, তো টেস্ট যত করা যাবে তখন আমরা সেটা বুঝতে পারি বা জানতে পারি যে এটা হয়েছে। এবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হয়, আমরা জেনারেলি প্রোটোকল ওয়াইজ আমাদের ভাইরাস টেস্ট আমরা করি। হয়তো অ্যাডাল্ট পপুলেশনে হয়তো অতটা টেস্টটা অতটা তার সিগনিফিকেন্স নয়, বাট পেডিয়াট্রিক পপুলেশনে কিন্তু আমরা করি। তো এখন যেহেতু ভাইরাস টেস্ট এত করছে, এবং সেই ক্ষেত্রে হয়তো আরও বেশি পজিটিভ আসছে, আমার মনে হয় হয়তো এখানেও করলে আমরা পজিটিভ পাবো। বেশ, অর্থাৎ ডক্টর দাশগুপ্ত বলছেন যে ছিল, এখন ধরা পড়ছে বেশি। ঠিক এই জায়গা থেকে দেখুন, এমনিতে চরিত্র একটা বিষম বিষয়, আর সেই চরিত্র যদি বদলের কথা হয় সেটা মারাত্মক, আর ভাইরাসের চরিত্র বদল তো আরও মারাত্মক। ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, যে চরিত্র বদল করে ভাইরাস কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে। অন্তত এই ভাইরাস, প্রশ্নটা এই জন্য উঠছে যে এখন যখন এই অনুষ্ঠান লাইভ করছি, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে, দিল্লির আপ সরকার নির্দেশিকা জারি করেছে। শুধু তাই নয়, অরবিন্দ কেজরিওয়াল তিনি দাবি করছেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে গোটা দেশের জন্য একটা বিশেষ নির্দেশিকা জারি করতে হবে। অর্থাৎ যে কোনো বিষয় থেকে, এই চিকিৎসা সংক্রান্ত কিংবা অসুখ সংক্রান্ত, রাজনীতি তো দূরে থাকে না, এই জল ঘোলা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু এই ঘোলা জলটাকে দুপাশে সরিয়ে দিয়ে আসুন দেখি ভাইরাসের চরিত্র বদল এক্ষেত্রে সম্ভব কিনা, বিশেষজ্ঞরা কি বলছেন। দেখুন,
জ্বর, শ্বাসকষ্ট, বুকে কফ। আবহাওয়া বদলালে প্রায় সকলের মধ্যেই এরকম সাধারণ কিছু উপসর্গ দেখা যায়, কিন্তু বছর 5 আগে শুরুতে এই সামান্য উপসর্গই পরবর্তীকালে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর আকার নিয়েছিল বিশ্বজুড়ে। এবার চোখ রাঙাচ্ছে আরও এক ভাইরাস, HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, গায়ে র্যাশ বেরোনোর মতো উপসর্গ দেখা যায়। ফলে চোখে দেখে আলাদা করা সম্ভব নয়। এখনো অবধি চীন, জাপান, মালয়েশিয়ার মতো দেশে এই ভাইরাস মহামারীর আকার নেয়নি, হেলথ এমার্জেন্সির মতো পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলে ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং একের পর এক ওয়েবে ভারত সহ বিশ্বের অসংখ্য দেশ ছারখার হয়ে গেছিল, HMPVর ক্ষেত্রেও আগামী দিনে সেরকম কিছু হবে না তো? যে কোনো ভাইরাসই যদি মিউটেশন হয়ে যায়, সে ভালোর দিকেও হয়ে যেতে পারে, খারাপের দিকেও হয়ে যেতে পারে। এটা একটা অর্ডিনারি কজ অফ ভাইরাল নিউমোনিয়া, আদৌ সিরিয়াস নয়। কখনো কখনো কোনো পেশেন্ট খারাপ হতে পারে, সেই দোষটা মেটানিউমো ভাইরাসেরও হতে পারে, যে এটা খুব বেশি মিউটেশন হয়ে স্ট্রং হয়েছে, অথবা হোস্ট যাকে অ্যাটাক করেছে তার দুর্বলতাও হতে পারে। 2001 সালে প্রথমবার HMPV চিহ্নিত হয়। এটা মনে করা হয় এটা প্রথমে একটা মানে পাখির মধ্যে থেকে এসেছিল, 20-25 বছর আগে প্রথম আউটব্রেক হয়েছিল ন্যাচারালি শীতের সময়, আরেকটা হচ্ছে বর্ষার সময় অনেক সময় এটা হতে পারে, এবং বাচ্চাদের মধ্যেই বেশি হয়, কেননা বাচ্চারা স্কুলে যায়, একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার মধ্যে হয়, এবং বাচ্চাদের যেহেতু এই ভাইরাসে ইমিউনিটি থাকে না ছোটবেলায়, ওল্ড এজে এই ভাইরাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে যাদের স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে। চীনে হঠাৎ করে এত ইনফেকশন হচ্ছে বলে এটা নিয়ে মাথাচাড়া দিয়েছে। জাস্ট একটা সামান্য সার্জিক্যাল মাস্ক, সেই দিয়ে কিন্তু প্রিভেনশন করা যায়। করোনা মোকাবিলায় যে কেরলের স্বাস্থ্য পরিষেবা কার্যত মডেল হিসেবে উঠে এসেছিল, তার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চীনের বিভিন্ন এলাকায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিচ্ছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের মাস্ক পরা উচিত। শরীর খারাপ হলে শিশুদের স্কুলে পাঠানোর দরকার নেই। देश के हेल्थ सिस्टम्स और सर्विलेंस नेटवर्क्स किसी भी उभरते हुए हेल्थ चैलेंज के प्रति क्विक रिस्पांस देने के लिए सक्षम है और तैयार है। हम स्थिति का क्लोज मॉनिटरिंग कर रहे हैं, हम स्थिति का बहुत नज़दीकी से जायजा ले रहे हैं, और हम ये कह सकते हैं कि हमें चिंता का कोई कारण नहीं होना चाहिए। स्वास्थ्य विभाग इन सारी बातों पर नजर रखे हुए। इसको हमारा इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ, जो लेना है वो हमारा CS ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। করোনার সময় বড়সড় ধাক্কা খেয়েছিল অর্থনীতি। বেশ কিছুদিনের জন্য মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার, চাকরি গেছিল বহু মানুষের, রুজি রুটি হারিয়ে প্রায় পথে বসেছিলেন অনেকে। HMP ভাইরাসের সংক্রমণ শুরু হতেই সেসব কথাও মনে পড়ে যাচ্ছে অনেকের। এই প্রেজেন্ট মোমেন্টে আমি কিছু দেখছি না যে ভারতীয় অর্থনীতির বিশাল কিছু হবে। এটা বিজি সিজন ভালোই চলছে, প্রথমটা শুরু হয়েছে জানুয়ারিতে। তবে বিশাল যদি একটা সারা পৃথিবী জুড়ে একটা কিছু এমন কিছু হয়, একটা নতুন ভাইরাস আসে যার কোনো ভ্যাকসিনেশন নেই, তৈরি করতে হবে, তাহলে যেরকম সকলের ক্ষতি হবে, আমাদেরও বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি হবে। শেয়ার বাজারে সোমবারই HMPVর আতঙ্কের ছাপ দেখা গেছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ সোমবার 1258 পয়েন্ট পড়েছে, নিফটি পড়েছে 388 পয়েন্ট। সন্দীপ সরকার ও হিন্দোলদের রিপোর্ট, ABP আনন্দ। ডক্টর সৌতিক পান্ডা এই অনুষ্ঠানে লাইভে যোগ দিয়েছেন। ডক্টর পান্ডা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো, সেটা হচ্ছে ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করেছে, কর্ণাটক সরকার, মহারাষ্ট্র সরকার একেবারে স্পষ্ট ভাষায় ডুজ অ্যান্ড ডোন্টসের তালিকা করে দিয়েছে। প্রায় সেটা কোভিডের সঙ্গে মিলে যায়, যেমন অল্প সময়ের মধ্যে সাবান এবং জল কিংবা অ্যালকোহল বেস স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশির সময় রুমাল এবং টিস্যু পেপার ইত্যাদি ব্যবহার করা, লোকজনের সঙ্গে করমর্দন না করা ইত্যাদি ইত্যাদি। মানে আমি বলছি খুব খারাপভাবে বললে যে কোভিডের স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য যা যা অ্যাডভাইজারি দরকার, মানে প্রায় প্রচুর মিল আছে এটার মধ্যে, যার ফলে যে কোনো মানুষ এটা পড়লে আরেকবার কোভিড আতঙ্কে, ওটা দুঃস্বপ্নের সময় তো সবারই পরিবারের কেউ না কেউ হারিয়েছি আমরা, তো সেই স্মৃতিটা ফিরে আসবে। এইখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে ভিডিওগুলো চীনের, আদৌ চীনের কিনা সে প্রশ্ন আমরা বারবার তুলেছি, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর তরফ থেকে
কি প্রস্তুতি নেওয়া উচিত আজকের দিনে দাঁড়িয়ে, এবং কোভিডের সেই পরিকাঠামো সে তো এখন নেই, খুব স্বাভাবিকভাবেই নেই, সেই পরিকাঠামো তো দ্রুততার সঙ্গে আবার ফিরিয়ে আনা উচিত, আপনার কি মনে হয়? না, এক্ষুনি এতটা প্যানিক করার কোনো পর্যায়ে আমরা এখনো পৌঁছইনি। বেশ। আজকে যেমন আমাদের মাননীয় হেলথ মিনিস্টার, যিনি ইউনিয়ন হেলথ মিনিস্টার শ্রী জেপি নাড্ডাজি, উনিও এটা বলে দিয়েছেন জনগণকে, উনি আশ্বস্ত করেছেন যে প্যানিক স্ট্রাইকেন হওয়ার মতো এখনো কোনো পরিস্থিতিতে আমরা নেই। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে এটাই আশ্বস্ত করতে পারি যে এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে ভয়, ভীতি, সন্ত্রস্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা, তো এখন কিভাবে একজন, আপনি ঠিকই বলেছেন যে 5 বছর অতিক্রান্ত হয়েছে এই 5 বছর অতিক্রান্ত হয়েছে এই কোভিড-19 প্যান্ডেমিকের, কিন্তু আমাদের বুঝতে হবে যে মূলত দুটো ব্যাপার। এক হচ্ছে যে কোভিড ভাইরাস সেটি একটি নভেল ভাইরাস ছিল, SARS-CoV-2 বা কোভিড-19, ওটার নামকরণই হয়েছিল 2019 সালে প্রথম ভাইরাসটি সম্পর্কে আমরা জানতে পারি। ওটি একদম সম্পূর্ণ নতুন একটি ভাইরাস ছিল, কিন্তু এই যে ভাইরাসটি, এটি কিন্তু নতুন ভাইরাস নয়, এটি একটি পুরনো ভাইরাস যার 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 প্রেজেন্স আমরা 2001 সাল থেকেই আমরা জানি, এবং এটি মূলত বাচ্চাদের আক্রান্ত করেছে, এবং কিছু ক্ষেত্রে বয়স্ক যারা তারা একটু বেশি মাত্রায় আক্রান্ত হয়েছেন, কিন্তু সেরকমভাবে প্যানিক স্ট্রাইকেন হওয়ার মতো এখনো পর্যন্ত অবস্থা কোনোভাবেই নেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, গতকাল একটি রাজ্য, আজকে দেখলাম আরও দুটি রাজ্য তারা একেবারে অ্যাডভাইজারি জারি করে দিল, এবং অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই রাজনৈতিকভাবে দাবি তুলেছেন যে কেন্দ্র সরকারকে অবিলম্বে গোটা দেশের জন্য নির্দেশিকা জারি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এরা কি ওভার রিয়াক্ট করছেন? এখনও এই ধরনের প্রতিক্রিয়ার কি সময় এসছে, নাকি এখন শুধুই ওয়েট অ্যান্ড ওয়াচ, এখন অপেক্ষা করে মানে কত দূর এই ভাইরাস এগোয় সেটা দেখা উচিত, নাকি এখন থেকেই সতর্ক হওয়া উচিত? দেখুন, ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, সেটা তো আমরা সেভাবে প্র্যাকটিসও করি। সেরকম আমাদের চোখের সামনে যদি কারোকে আমরা দেখি যে জ্বর, সর্দি, কাশি, তাহলে ডেফিনেটলি তার থেকে একটা দূরত্ব বজায় রাখা, মাস্কের ব্যবহার করা, বা কোভিডের সময় আমরা যে প্র্যাকটিসগুলো করতাম, যে আমরা ফ্রিকুয়েন্টলি একটা হ্যান্ড ওয়াশিং রাখা এবং একটা দূরত্ব বজায় রেখে চলা, সেগুলো তো আমাদের করতেই হবে, এবং একটা সার্ভাইলেন্স রাখা যে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। কিন্তু আবারও আমি বলছি যে প্যানিকড হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো কিন্তু তৈরি হয়নি। ঠিকই, কিন্তু মানে আমি খুব বাস্তবসম্মত একটা প্রশ্নে আসতে চাইবো, সেটা হচ্ছে যখনই আপনি মাস্ক বা স্যানিটাইজারের কথা বলবেন, অর্থাৎ এই অনুষ্ঠান করতে গিয়ে আগের মতো এখানে একটা স্যানিটাইজারের বোতল রাখতে হবে আর মাঝে মাঝেই সেটা হাতে ঘষতে হবে যতক্ষণ না চামড়া উঠে জ্বালা করে, আমি বলছি এই বিষয়টাই কিন্তু আপনি যতই বলুন যে প্যানিক স্ট্রিকেন হওয়ার দরকার নেই, আতঙ্কের কোনো প্রয়োজন নেই, কিন্তু বিষয়টা যেহেতু কোভিডের একটা যন্ত্রণার, একটা দুঃস্বপ্নের স্মৃতি যে কোনো মানুষের আছে, তা কিন্তু আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি একজন সাধারণ মানুষ, তিনি ধরুন এখন সমস্ত ভিড় বাসে কোনো মাস্কের বালাই নেই, সবাই উঠছেন, প্রচুর একটা ধরুন একটা পাবলিক ট্রান্সপোর্ট বাসের মধ্যে হাঁচি কাশি হচ্ছে, সেখান থেকে কি আবার সেই টিস্যু পেপার, রুমাল, মাস্ক এই যুগটা আবার ফেরত আসছে? দেখুন, যার হাঁচি কাশি হচ্ছে এবং যিনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন, তাকে আমি অনুরোধ করব তিনি যেন নিজে মাস্ক পরেন, অন্যের কথা ভেবে তিনি নিজে মাস্ক পরবেন। এই ভাইরাস এবং নভেল করোনা ভাইরাসের মধ্যে অনেকটাই তফাৎ আছে, সে ট্রান্সমিসিবিলিটি বলুন বা কেস ফ্যাটালিটি বলুন, যাই বলুন, এই ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস একেবারে আলাদা, সুতরাং দুটোকে মিলিয়ে ফেললে চলবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই একটা সাধারণ ফ্লু লাইক সিমটম দিয়ে এই ভাইরাস আপনি পার করে দিতে পারবেন, কোনো অসুবিধা কিছু হবে না। এবং যেগুলো একটু বয়স্ক মানুষ যারা এল্ডারলি, মোর দ্যান 60-65, যাদের অনেক কোমরবিডিটি আছে, পার্টিকুলারলি যাদের ব্যাকগ্রাউন্ডে রেসপিরেটরি ইলনেসেস আছে, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, সিওপিডি, তাদের ক্ষেত্রে এই ভাইরাস একটু হলেও সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু সেটাও মানে ভয়ঙ্কর সিভিয়ারিটি নিয়ে একটা ইলনেস হলো, সেটা এখনো পর্যন্ত বলার মতো পরিস্থিতি আসেনি। অনেক ধন্যবাদ ডক্টর পান্ডা। সব থেকে আপনার কথা যেটা আমি স্বস্তি পেলাম সেটা হচ্ছে এটা কোভিড নয়, এবং কোভিডের তুলনায় এর ভিরুলেন্স বলুন, এর মারণ ক্ষমতা অথবা এর ব্যাপ্তি, এর তীব্রতা অনেকটা কম, এটা আশ্বস্ত করলো। আমি ডক্টর অজয় সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, এক হচ্ছে যে আপনি নিজে একেবারে শুরুর দিন থেকে কোভিড লড়াইয়ের সামিল ছিলেন, নিজে আক্রান্ত হয়েছেন, গুরুতর আক্রান্ত হয়েছেন। আমি বলছি যে তার কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ওয়েভে
কোভিডের কিন্তু একটা কখনো তার ভিরুলেন্স বেড়েছে, কখনো কমেছে, একটা তফাৎ হয়েছে। এই HMP ভাইরাস এও কি নিজেকে অভিযোজিত করে, নিজেকে মানে মিউটেট করে ভয়ঙ্কর চেহারায় আসতে পারে, নাকি সেই দিক থেকে কোনো রকম সম্ভাবনা নেই, আমরা মোটামুটি নিশ্চিন্তে শুধুমাত্র নজরদারি আর সতর্কতা দিয়ে বেরিয়ে যেতে পারবো? শুনুন, সব ভাইরাসই মিউটেশন করে। আচ্ছা, এটা আমরা জানি যে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিই, এবং ভ্যাকসিনটা প্রত্যেকটা ভ্যাকসিন পার ইয়ার ইউজেবল হয়। তার একটাই কারণ, হু ভাইরাসটাকে পার্টিকুলার এরিয়া ওয়াইজ সাউদার্ন অ্যান্ড নর্দার্ন পুরো গ্লোবকে ভাগ করা হয়। বেশ, নর্দার্ন জোনে আমরা পড়ি না, সাউদার্ন জোনে। ওরা এই বছরের ভাইরাস ইনফ্লুয়েঞ্জা কী মিউটেশন করেছে সেইগুলো মনিটর করে নেক্সট ইয়ারের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনে সেই মিউটেশনের অ্যান্টিজেনগুলো ঢোকায়। আচ্ছা, যার জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইনফ্লুয়েঞ্জাতে বলি যে আগের বছরেরটা নিয়ে কোনো লাভ হবে না। সিমিলারলি নর্দার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডেও এই জিনিসটা ঘটে। অতএব মিউটেশন নতুন কোনো কথা নয়, বা মিউটেশন যে ভাইরাসে হয় না তাও নয়, এবং এটাও মিউটেশন হবে। আমরা কি ইনফ্লুয়েঞ্জা নিয়ে হই হই করছি? এটা সবারই হচ্ছে। আমরা জানি যে একটা চলতি কথা আছে যে ওষুধ খেলে এক সপ্তাহ, ওষুধ না খেলে 7 দিন, মানে ব্যাপারটা 7 দিনেই থাকবে। অতএব এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোভিডকে সঙ্গে এক করে ফেলতে হবে না, এবং এই নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। এইখানে আমার একটা বক্তব্য আছে যে হু যেটা ভুল করেছিল কোভিডের ব্যাপারে, যে চায়নায় যখন এটা রোগটা এসছিল ওটা সাপ্রেস করা হয়েছিল। এটার আমাদের প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে, বিভিন্ন জার্নালে বেরিয়েছিল। এইবার যে কোভিডের মতো যদি এটা হয়ে থাকে, আমি জানি না, তাহলে আমাদের কিন্তু হুর একটা বিরাট রোল আছে, এবং সে মনিটর করে দরকার হলে যে যত ফ্লাইট ফ্রম দ্যাট এরিয়া হ্যাজ টু বি স্টপ। এটা না করলে মনিটর করে, কিন্তু তার আগে প্যানিক করার কোনো মানে হয় না। এইখানে আমার দুটো প্রশ্ন আছে, দুটোই মানে কিছুটা স্বস্তির। একটা হচ্ছে এখনো পর্যন্ত আক্রান্তের যে তালিকা, সেখানে বিদেশ থেকে এসেছে বা ঘনিষ্ঠ পরিজন বিদেশ থেকে আছে এরকম কোনো রেকর্ড নেই। তাহলে এটা একটা যদি স্বস্তির 1 নম্বর জায়গা হয়। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আমাদের দেশে তো বটেই, এই বাইরের সমস্ত পরিসংখ্যান আমি দেখছিলাম, যেখানে যেখানে বিদেশেও হচ্ছে, প্রথম বিশ্বেও সর্বোচ্চ কিন্তু মোটামুটিভাবে গড়পড়তা সাধারণভাবে 14 বছরের নিচে। বড়দের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে কতটা আশঙ্কার এই নতুন ভাইরাস? আশঙ্কা অনেকটাই কম। আচ্ছা, অনেকটাই কম, কেননা বড়দের ইমিউনিটি আর বাচ্চাদের ইমিউনিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা চাইল্ডহুড ডিজিজ কতগুলো থাকে যেগুলো তাদের ইমিউন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, কিন্তু বড়রা কিছুটা ভ্যাকসিনেশন, কিছুটা এক্সপোজার থেকে ইমিউনিটি হয়। আমার একটা ভাইরাস ঢুকলো মানেই আমার ডিজিজটা হবে তা নয়। আমার ইমিউনিটিতে, আমার বডিতে মেমোরি সেলে যদি থেকে যায়, তাহলে পরে যতবারই ভাইরাসটা ঢুকুক কিছু হবে না। আর বড় বলতে যদি সিনিয়র সিটিজেন বোঝাই, সিনিয়রে আছে। আমরা পেডিয়াট্রিক অ্যান্ড জেরিয়াট্রিক বলি, মোরলেস সেম। জেরিয়াট্রিক গ্রুপে কিন্তু তারা বিহেভ লাইক পেডিয়াট্রিক। সেইখানে কিন্তু ভাইরাসটা ঢুকলে তাদের ইমিউনিটি আবার কমে যায় একটা বয়সের পর। এটা সেনিলিটির যা যা আছে সেইভাবেই হয়ে যায়। সেই জন্য তাদের কিন্তু একটা চান্স থাকে বাচ্চাদের মতোই এফেক্টেড হওয়ার। ডক্টর অমিতাভ নন্দী, ডক্টর জয়দেব রায় আমাদের সঙ্গে আছে। আমি তার কাছে আসার আগে দ্রুত আমার পরের প্রতিবেদন রাখবো। সেই প্রতিবেদন হচ্ছে যে এই ভাইরাস তো ছড়ালো, জাল ফুটেজ হোক, সত্যিকারের ফুটেজ হোক, চীনের একাধিক সোশ্যাল মিডিয়া, যার ওপর কারুর নিয়ন্ত্রণ নেই, মোটামুটি আতঙ্কের একটা আবহ তৈরি হচ্ছে। কিন্তু এইখানে কোভিডের সঙ্গে যে তুলনাটা হচ্ছে, সবথেকে বড় এই প্রতিবেদনে খানিকক্ষণ আগে ডক্টর পান্ডা বললেন যে কোথায় কোথায় তফাৎ, মিল কোথায়, তফাৎ কোথায়, একেবারে স্পষ্ট করে আমরা এই প্রতিবেদনে বলার চেষ্টা করেছি। দেখুন, আবার 1 জানুয়ারি, আবার একটা ভাইরাসের সংক্রমণ। ফের আশঙ্কা বাড়াচ্ছে চীনের পরিস্থিতি। HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ তাই মনে করিয়ে দিচ্ছে ঠিক 4 বছর আগের একটা ভয়ঙ্কর অধ্যায়ের কথা, করোনাকাল। 2020 সালে থাবা বসানো করোনা বিশ্বের অনেক দেশের মতো ভারতকেও ছাড়খাড় করে দিয়েছিল।
লক্ষ লক্ষ মৃত্যু, দিনের পর দিন লকডাউন, রোজগার হারানো, স্বজন হারানোর যন্ত্রণা দুর্বিষহ করে তুলেছিল জীবন। মাত্র 4 বছর আগের সেই সব ছবিগুলো এখনো সবার স্মৃতিতে টাটকা। সেই করোনা ভাইরাসের সঙ্গে এইচএমপি ভাইরাসের বেশ কয়েকটি মিল সাদা চোখেই দেখা যাচ্ছে। কোভিড-19 বা করোনা ভাইরাসও ছড়াতে শুরু করেছিল চীন থেকে। এবারও এইচএমপি ভাইরাসের একটি প্রজাতির সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীনে। ভারতে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর সময়টাও এক। ভারতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকেই। 2020 সালের 30শে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। এইচএমপি ভাইরাসের সংক্রমণও সামনে আসতে শুরু করলো সেই জানুয়ারি মাসেই। চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাসের সঙ্গে এইচএমপি ভাইরাসের আরও বেশ কিছু মিলও রয়েছে। করোনা সংক্রমণ মূলত ছড়াতো আপার রেসপিরেটরি ট্র্যাকে, অর্থাৎ শ্বাসনালীতে। এইচএমপি ভাইরাসের সংক্রমণও ছড়াচ্ছে সেখানেই। করোনা ভাইরাসের উপসর্গ ছিল জ্বর, এইচএমপি ভাইরাসের সংক্রমণেও জ্বর আসছে। তবে করোনার ক্ষেত্রে আক্রান্তদের স্বাদ গন্ধ চলে যেত। এক্ষেত্রে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়াতো। চিকিৎসকরা বলছেন, এইচএমপি ভাইরাসও হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। অন্য রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের কোমরবিডিটি আছে, করোনার ক্ষেত্রে তাদের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি। এইচএমপির ক্ষেত্রেও বিষয়টা একই। অন্য যে ভাইরাসগুলো নর্মালি আমাদের সিজনাল চেঞ্জেস হয়, উই উইল হ্যাভ দ্য সেম সিমটমস। কোনো পার্টিকুলার যে সিমটমস আছে, যেটা কোভিডে আমরা দেখেছিলাম যে অ্যানোসমিয়া হচ্ছিল, গন্ধ পাচ্ছিল না, স্মেল পাচ্ছিল না, সেটা এক্ষেত্রে অনেকটা হয় না। কিংবা ধরো কোভিডে যখন আমরা দেখেছিলাম যে খুব রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন নিয়ে এসেছিল তখন আমরা হ্যাপি হাইপক্সিয়া বলে একটা জিনিস আমরা খুব বলছিলাম সেই সময়, যে পেশেন্টের অক্সিজেন কমে যাচ্ছে কিন্তু পেশেন্ট বুঝতে পারছে না। সেইগুলো কিছুটা ডিফারেন্স আছে এই ভাইরাসের সাথে। তবে আশার কথা হলো, চিকিৎসকরা বলছেন এই ভাইরাস কোভিডের মতো অজানা কিংবা নতুন নয়। এই ভাইরাস পূর্ব পরিচিত। শীতকালে বিভিন্ন দেশে যেসব ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাসের প্রকোপ বাড়ে, এইচএমপিভি তাদের মধ্যে অন্যতম। তবে শিশুদের এবং যাদের ক্রনিক অসুখ আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ চিন্তার বিষয় হতে পারে। তাই এইচএমপি ভাইরাস কি আগামী দিনে করোনার মতো মারাত্মক চেহারা নিতে পারে, নাকি যা রটছে তা আসলে ভয় দেখানোর ব্যবসা, তা আগামী দিনেই স্পষ্ট হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা খুব অপ্রিয় সত্যি কথা বলি, সেটা হচ্ছে এই আতঙ্কের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা ব্যবসায়িক দিকও থাকে। দেখুন, আপনি ওটিটি বলুন, ফিল্ম বলুন, বাংলা সাহিত্য বলুন, বাংলা সাহিত্যেও এখন হরর জনরা প্রচণ্ড চলছে, প্রচণ্ড কাটতি। আতঙ্কের একটা জনপ্রিয়তার দিক থাকে, ব্যবসার দিক তো থাকেই। আমি জানি না, আমি হিসেব করছিলাম যে এই টেস্টে যদি পুরো প্যানেল টেস্ট করতে হয়, তাহলে অধিকাংশ সংস্থায় 9,000 থেকে 16,000 টাকা পড়ে। আলাদা করে টেস্ট করলে অনেকটাই কম, তবে সব জায়গায় আবার আলাদা করে টেস্ট হয় না, গোটা প্যানেলটাই টেস্ট করতে হয়। এই আতঙ্কের আবহের এই কারণে অনেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারেন না এই এত হঠাৎ করে ভিডিও ভাইরাল হওয়া, এই আতঙ্ক ছড়িয়ে পড়া। আমি ডক্টর অমিতাভ নন্দী, ভাইরোলজিস্ট, তার কাছে যাব। ডক্টর নন্দী, এক হচ্ছে যে একজন সাধারণ মানুষ, তার ধরুন বাচ্চার দিক থেকেই আমরা বলি বা বড়, সাধারণ সর্দি কাশি না এই ধরনের ভাইরাস হয়েছে, এটা কি করে জানবেন? এবং এই টেস্ট, এটা এইচএমপি হয়েছে কি না, কতটা জরুরি, কোথায় করবেন? ব্যাপার হচ্ছে, এই ভাইরাসটি আমাদের সমাজে বা পৃথিবীতে যেটা দেখা গেছে প্রায় 50 বছর ধরে আছে। কিন্তু কেউ কোনো রিসার্চ বলছে, স্টাডি, যে এটা শুরু হয়েছিল ওই যে এভিয়ান মেটানিউমো ভাইরাস থেকে এটা ডেভিয়েট করে এটা হয়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস। সেটা প্রায় 115-116 বছর আগে হয়েছিল। আচ্ছা, সুতরাং এতদিন ধরে এখানে আছে। এটা 50 বছর ধরে পৃথিবীতে যেটা আছে, মিউটেশনের প্রশ্ন যদি ওঠে, সেখানে প্রশ্ন আসছে যে তাহলে কি মিউটেশন এতদিনে কেন হলো না? যেখানে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর মিউটেট করছে, কোভিড প্রতি মাসে মিউটেট করেছে, এখানে কেন হলো না? সো দেয়ার ইজ এ ডিফারেন্স, যে অনেক ভাইরাস আছে যেটা স্লো মিউটেট করে, কেউ ভেরি ফাস্ট মিউটেট করে। তো এই ভাইরাসটি স্লো মিউটেশনের, যদি মিউটেশন হয়েও থাকে, আমরা তার ট্র্যাক রাখিনি, কারণ এর ক্লিনিক্যাল যে সিমটম, সাইন সিমটম বা আলটিমেটলি যেটা প্রভাব পড়ে মানুষের শরীরে, সেটা এত ইনসিগনিফিক্যান্ট, অ্যাপার্ট ফ্রম কিছু কিছু ক্ষেত্র ছাড়া মানুষ ওদিকে নজর দেয় না। যে কারণে দেখুন, এর ওষুধের প্রতি ওষুধ তৈরি করার কোনো তাড়া নেই, ভ্যাকসিন তৈরি করার কোনো তাড়া নেই। তাহলে ডক্টর নন্দী, আমার চপলতার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে এতদিন এই ভাইরাসটি 100 বছরের বেশি দিন ধরে আছে, লাইমলাইট পায়নি কেন? পাইনি ওই কারণে, কারণ এটা তো তেমন কোনো মারাত্মক কিছু করেনি। আমি তো ধরুন আমার নিজের প্র্যাকটিসে
কত বছর ধরে এটা পাচ্ছি, প্রায় তো পাওয়া যায়। যখনই আমরা এরকম কোনো পালমোনারি সিমটম নিয়ে পেশেন্ট ভর্তি হয়, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি, জ্বর হচ্ছে, প্রথমে আমরা তাকে মোটামুটি একটা এক্স রে করলাম, কি একটা HRCT স্ক্যান করলাম ইত্যাদি। তারপরে যদি মনে হয় যে না তার কি আছে আমরা দেখে নিই, ইন্স্যুরেন্স টাকা দেবে কি নিজে খরচ করবে, কারণ এটা ওই যে টাকাটা বলবে না, সুতরাং এটা ব্যয় সাপেক্ষ, সেখানে আমাদের হিসেব করতে হয়। তো হিসেব করে যেখানে আমরা দেখছি যে সে খরচ করতে পারবে সেখানে আমরা করি। এখানে দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে একটা ভাইরাস দিয়ে এই একই রকমের সিমটম হয়, যেটা হচ্ছে সোয়াইন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা A, B এগুলো যেগুলো হয়, এর ওষুধ আছে। সুতরাং ওটা যদি ডিটেকশন হয়, আমরা ওষুধটা প্রয়োগ করতে পারবো, সে ভালো হবে তত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ওষুধ দেবো তত তাড়াতাড়ি ভালো হবে। আর এর ক্ষেত্রে আর একটা হচ্ছে কি না, ওটাকে এক্সক্লুড করা, ঠিক আছে এটা নেই, আমরা যে জানলাম যে ঠিক আছে আমরা ওষুধ লাগছে না, তাহলে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আর হচ্ছে পিওরলি একাডেমিক ইন্টারেস্ট। এখন ব্যাপার হচ্ছে যে আজকে যে প্রসঙ্গটা সবাই অনেক কিছুই বলেছেন, প্রায় সবটাই কভার হয়ে গেছে। আমি এখানে যেটা বলবো যে 50 বছর ধরে যে ভাইরাস পৃথিবীতে আছে এবং 2001 সালের পর থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ধরো আমেরিকায় বলো, ইউরোপে বলো, আফ্রিকায় বলো, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে ছোট ছোট এপিডেমিক্স হয়ে গেছে এবং দু রকমের জেনোটাইপ আছে, সেই দিয়ে হয়েছে। আর এই দুটো জেনোটাইপের কোনো ক্লিনিক্যাল এক্সপ্রেশনের কোনো ডিফারেন্স তেমন কিছু নেই বলেই ওইটা নিয়ে, যেমন আমরা ডেঙ্গিতে টাইপ 1 হয়েছে কি টাইপ 4 হয়েছে, কোনটা বেশি মারাত্মক, এখানে সেসব আলোচনাই আমরা করব না। একদম এটা খুবই খালি একটাই ব্যাপার হচ্ছে যে বয়স্ক মানুষদের যাদের লাঙের, যেটা সবাই বলেছেন, লাং থেকে লাঙের কোনো ডিজিজ আগে আছে, তাদের ক্ষেত্রে এটা জটিল হতে পারে, বা অ্যাসোসিয়েটেড অন্য ভাইরাল বা অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে তখন এটা বেশি মানে প্রকাশ পায় বেশি। এ নয় যে ভাইরাসটা ভিরুলেন্ট হয়ে গেছে, সেই ভাইরাস যেমন আছে তার ভিরুলেন্স তেমনি আছে, কিন্তু আরেকটা তার সঙ্গে অসুখ যদি অ্যাডেড হয় তখন স্বাভাবিকভাবে রোগের প্রকাশটা বেশি হবে। অর্থাৎ ফ্যাটাল হচ্ছে কোমরবিডিটির জন্য। কোমরবিডিটির জন্য আমরা এখানে ভাইরাসের ভিরুলেন্সটাকে দায়ী করব না। এবং এই কারণেই আমি বলবো যে এটা নিয়ে যে দুটো ন্যারেটিভ এখন চলছে, আমি যেটা শুনছি আমার খুব আপত্তিকর ওটা মনে হয়েছে। একটা হচ্ছে যে এই 8 মাসের একটা বাচ্চার মধ্যে পাওয়া যাওয়ার পরেই বেরোলো যে ভারতবর্ষে প্রথম মেটানিউমো ভাইরাস পাওয়া গেল, এটা একেবারেই সত্য নয়। আর 2 নম্বর, চীনে নতুন ভাইরাস বেরিয়েছে, নতুন নয় এটা, ঠিক, এটা অনেক দিন ধরে আছে। এবং এই কারণে আমাদের এটা একটা কথা বলো, সারা বছর ধরে আমাদের কত সর্দি কাশি জ্বর হয়, আর আমরা টেস্টই তো করাই না। কে বায়োফায়ার টেস্ট কে করে 18,000 টাকা 20,000 টাকা দিয়ে, আমরাই যে এত পেশেন্ট ভর্তি করি, আমরা কি করি সব কেসে? করি না। আজকে যখনই হয়েছে দুমদাম করে কয়েকটা টেস্ট করে বলে দিচ্ছে আরে বেঙ্গালুরুতে বেরিয়েছে, দিল্লিতে বেরিয়েছে, উড়িষ্যায় বেরিয়েছে, হ্যাঁ তেনা, সে তো হবে। আজকে আমি যদি কলকাতা শহরেই বসে যত রকম রেসপিরেটরি ইলনেস আছে সবাইকার টেস্ট করি, দেখবে কত সংখ্যা বাড়বে। দ্যাট ডাজন্ট ইন্ডিকেট যে এটা আউটব্রেক হয়েছে, এপিডেমিক হয়েছে। এই যে ইন্টারনেটে যে তথ্যটা ঘুরছে যে 2001 সালে একজন ডাচ ডাক্তারবাবু তিনি এটা প্রথম এটাকে আইডেন্টিফাই করেন, এটাও কি ভুল? তো না না না, ওটা ভুল না, ওটা ঠিকই, ওটা তখন কিন্তু ভাইরাসটা যে আমাদের লিনিয়েজ যেটা, আচ্ছা, সেই ভাইরোলজিক্যাল জেনেটিক লিনিয়েজটা প্রায় দেখা গেছে 50 বছর ধরে রেট্রোস্পেক্টিভলি দেখা গেছে আছে পৃথিবীতে। 2001 সালে ওটা ধরা পড়ল। একদম একদম, আমি ঠিক এই কথায় ডক্টর জয়দেব রায়ের কাছে আসবো। এক হচ্ছে যে দেখুন, ভারতবর্ষে এখনো পর্যন্ত যে কটা কেস হয়েছে প্রত্যেকে 1 বছরের নিচে, মানে কয়েক মাস বয়সী শিশুগুলোর। সারা পৃথিবী জুড়ে আমি দেখছিলাম যত ডেটা পাচ্ছি 14 বছর বা তার নিচে যাদের বয়স তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে অনেক সময় যেমন অনেক ক্ষেত্রে ইমিউনিটি বেশি হয়, অনেক সময় কম হয়, তাদের পক্ষে কতটা আশঙ্কার? আর 2 হচ্ছে কোভিডে আমরা দেখিয়েছি যে সাধারণভাবে বাচ্চারা হয়েছে, আক্রান্ত হয়েছে, কিন্তু লক্ষণও কম এবং খুব ফরচুনেটলি তাদের মধ্যে ততটা গুরুতর হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি ব্যাপারটা উল্টো নাকি আশঙ্কার কিছু নেই? কোভিডের ক্ষেত্রে যে ইনফেকশনটা হতো সেটা এই ভাইরাসটা একটা রিসেপ্টর থ্রু দিয়ে ঢুকতো, আর বাচ্চাদের রিসেপ্টরটা যেহেতু অপরিণত ছিল সুতরাং বাচ্চাদের শরীরে ওটা অ্যাটাচমেন্ট পেত না। কিন্তু এইখানে অ্যাটাকটা কিন্তু ওইভাবে হয় না, সেই জন্য দেখা গেছে সেটা এবছর বলেই নয়, আগের বছরও আমরা দেখেছি যে মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু শীতের সময় বাড়ে, যেটা বললো বর্ষার সময় শীতের সময় বাড়ে। এখন বারবার যে কথাটা আসছে এটা ডিটেক্ট করতে গেলে কিন্তু টেস্ট করতে হবে, টেস্ট না করলে পরিসংখ্যানটা বোঝা যাবে না। তাহলে কি সব বাচ্চারই আমরা টেস্ট করব? আমার মনে হয় এটার কোনো যুক্তি নেই। ওই যে আপনি বাণিজ্যের কথা বললেন,
বাণিজ্যিক ভিত্তিতে এটা যুক্তি আছে, কিন্তু একটা সর্দি কাশি নিয়ে এলো, সে অত সিভিয়ার ফর্মে কিছুতেই গেল না, তাকে আমি রুটিন টেস্ট করব, এটার কোনো মানে হয় না। তাহলে কাদিকে আমি টেস্ট করব একটা বাচ্চা সর্দি কাশি নিয়ে এলো, আসার পর সে খুব সিভিয়ার ফর্মে গেল। সেই জন্যে যেটা একটু আগেই ডক্টর সোহেলি বলেছেন যে যেগুলো ভর্তি হয়ে যায়, ইন্টেনসিভ কেয়ারে যায়, তাদের কিন্তু আমরা টেস্ট করি। টেস্টের কারণটাও ডক্টর নন্দী ব্যাখ্যা করে দিয়েছেন। কারণটা হচ্ছে এই যে যেহেতু এটা ডিফারেন্সিয়েট করা যায় না, এটা যদি ইনফ্লুয়েঞ্জা হয় তার একটা ওষুধ আছে, বা এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোনো ভাইরাস আছে কিনা। এখন যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রে একটা ওষুধ আমরা দিই, রেসপিরেটরি সিনসিটিভ ভাইরাসের ক্ষেত্রেও একটা অ্যান্টিভাইরাল আছে। সুতরাং আমার কোনো একটা রেমিডিয়াল কোনো আছে কিনা, বা এটাকে আমি নেগেটিভ করলাম মেটানিমো ভাইরাস দিয়ে হয় না, এটা একটা টেস্টের কারণ। আর একটা টেস্টের কারণ আমি যেটা বলবো, এখন যখন এই আতঙ্ক সতর্ক এত কিছু কথা আসছে, আমার মনে হয় একটা ডাটাবেস তৈরি করা উচিত। আচ্ছা, যে ডাটাতে দেখা যাবে যে এই বছর যারা অসুস্থ হচ্ছে, এই যে ইন্টেনসিভ কেয়ারে যে ডাটা হচ্ছে, বিভিন্ন হসপিটাল থেকে সেই ডাটা নেওয়া হোক, তাদের মধ্যে মেটানিমো ভাইরাস কটা আছে, এবং আগের বছরের হয়তো এত ভালো স্ট্যাটিস্টিক, তাহলে ভালো হতো, দুটোকে কম্পেয়ার করা হোক, তাহলে আদৌ কোনো সার্চ হয়েছে কিনা, একদম আদৌ বেড়েছে কিনা, নাকি একটা সাধারণ বিষয় সামনে এসেছে। হ্যাঁ বলুন। এখানে বায়োস্ট্যাটিস্টিক্স ওয়াইজ কিন্তু এই স্টাডিটা ভুল হয়ে যাবে। তার কারণ আগের বছরে সেই প্রয়োজনীয়তা ছিল না, যে জন্য হয়নি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেহেতু এটা খরচ সাপেক্ষ, এখন সবাইকার মধ্যে আমি যদি ডাটা তৈরি করার জন্য করি, দ্যাট উইল বি অ্যান আর্টিফিশিয়াল এসকালেশন ইন দ্য নাম্বার। এই খরচটা কে দেবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম, আর্টিফিশিয়ালি আমরা এই বছরে বেশি দেখাবো। গত বছর টেস্ট করলে কিন্তু একটা কথা বলছি, খরচের কথা নয়, আমি তো সবাইকে করতে বলছি না, যারা অসুস্থ হয়ে সিভিয়ার হচ্ছে। আমি হসপিটালাইজড কেসই বলছি, শুধু হসপিটালাইজড কেসই। তাহলে আমরা একটা এমন একটা স্টাডি ডিজাইন করা হোক যে হসপিটাল বেছে ওই কেসে এটাকে ডেফিনেশন ঠিক করে প্রতি বছর এত নাম্বার কেসকে আমরা রেসপিরেটরি ইলনেসকে আরেকটা কি ব্যাপার দেবেন আপনাকে আমি বলতে চাইছি, শুনুন, যে সিভিয়ার ডিজিজগুলোর মধ্যে মেটানিমো ভাইরাস কটা। হ্যাঁ, তার কারণ আমরা জানি মেটানিমো ভাইরাসটা অত সিভিয়ার ভাইরাস নয়, ওর স্প্রেডও অত ভালো করে না। একদম ঠিক। কিছু একটা বলতে চাই, আমি একটা বলছি, এই যে ভাইরাস হচ্ছে, কিন্তু আমার অভিজ্ঞতা এবং আমি শিওর যে অন্যান্য যারা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আছেন, আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অসংখ্য, এবং উই আর লুজিং পেশেন্টস অফ ডিফারেন্ট এজেস, ইয়ং পেশেন্টও মারা যাচ্ছে, এবং এভরি উইক আমরা 2-3টে বাজে ব্যাকটেরিয়া কমিউনিটি অ্যাকার্ড, যাদের কোনো এক্সপোজার ছিল না হসপিটালের, তারা হসপিটালাইজড হয়নি, সেইগুলো কিন্তু কমিউনিটিতে খুব বাজে বাজে ব্যাকটেরিয়া এবং রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি। এটা নিয়ে মনে হয় আমাদের যারা খুব চাচাচ্ছেন যে মেটানিমো, আর ওই যেগুলো সোজা কথা সুপার বাগ বলা হচ্ছে, সেইগুলো আমি এটা আসবো, কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি, এই যে ভাইরাস ইনফেকশনগুলো হয়, আমরা একটা বিভিন্ন স্টাডিতে দেখবেন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হওয়ার পরে তার সঙ্গে একটা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়ার অ্যাসোসিয়েশন আছে, ইভেন ইন ভ্যাকসিনেটেড পেশেন্টের মধ্যেও, সেখানে কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হচ্ছে। সুতরাং এই স্টাডিটার একটা খুব দরকার আছে। আরেকটা জিনিস আমি জাস্ট বলে দেওয়ার পর আপনার কথায় যাচ্ছি, যে আপনারা এই আলোচনার মধ্যে বারবার বলছেন এই স্বাস্থ্যবিধিগুলো মানলেই লোকের মধ্যে একটা করোনার আতঙ্ক তৈরি হচ্ছে। এটা ধরুন সব ভাইরাসের জন্য এই স্বাস্থ্যবিধি যতটা মানা যায় মানা উচিত আমার মতে, কিন্তু যেটা আমরা বারবার আলোচনাতে বলেছি, এই বাচ্চাটা কাদের ক্ষেত্রে সিভিয়ার হয়, যারা কোমরবিডে ভুগতে থাকে। তাহলে আপনি যদি জেনারেলাইজড ওয়েতে যদি নাও করেন, অ্যাটলিস্ট যারা কোমরবিড আছে, যারা রেসপিরেটরি ইনফেকশনে যে বাচ্চাগুলো ভুগতে থাকে বেশি, তাদের ক্ষেত্রে, বা যাদের বড়দের ক্ষেত্রে যাদের সিওপিডি আছে, যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, যারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেয়, যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে, অন্তত তাদেরকে এই স্বাস্থ্যবিধিটা মানতেই হবে, মিনিমাম এটা। একদম ডক্টর, যদি জেনারেলাইজ মানতে পারেন সেটা ভালো। এক্স্যাক্টলি আমার দ্বিতীয় প্রশ্নটা এটাই ছিল আপনার কাছে, সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে সিজন চেঞ্জের সময়, ঘরে ঘরে বাচ্চারা, বড়রা তো বটেই, বাচ্চারাও সর্দি কাশি হচ্ছে। এবার একজন অভিভাবক যিনি মানে সেই রকম যাদের আর্থিক সামর্থ্য নেই, কোন ক্ষেত্রে তারা ডাক্তারবাবুর কাছে যাবেন, কোন ক্ষেত্রে টেস্ট করাতে যাবেন, কোন ক্ষেত্রে করাবেন না, বাড়িতে রেখে চিকিৎসা করাবেন? প্রথম কথা হচ্ছে
এখন লোকের মধ্যে যেটা আতঙ্ক আসার কথা হচ্ছে, মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই মেটানিমো ভাইরাসটাকে আমরা বাংলা ভাষায় বলি ইট ইজ এ মামুলি ভাইরাস, সোজা কথায়। এটা এত সিভিয়ার ফর্ম করে না। আমাদের রেসপিরেটরকে দুটো ভাগে আমরা ভাগ করি, আপার রেসপিরেটর, লোয়ার রেসপিরেটর। এই মেটানিমো ভাইরাস জেনারেলি আপার রেসপিরেটরটাকে বেশি এফেক্ট করে, সর্দি, কাশি, হাঁচি এগুলো হয়। লোয়ার রেসপিরেটর বলতে নিউমোনিয়া, বঙ্কাইটিস, যেটা আমরা বারবার বলছি কোমরবিডের মধ্যে ছোট বাচ্চারাও পড়ে। আপনি স্ট্যাটিস্টিকে দেখলেন গোটা ওয়ার্ল্ড নয়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা সিভিয়ার ফর্মে গেছে। 14 এদিকে প্রায় ডেটা নেই। এবারে সেইখানে প্রশ্ন হচ্ছে, ছোট বাচ্চারা যেহেতু সিভিয়ার ফর্মে যায়, সেখানে কিন্তু প্রত্যেককেই ডাক্তারবাবুর কাছে নিয়ে জানা উচিত। কেন উচিত? এই যে কোনগুলো সিভিয়ারটাই যাচ্ছে তাদের কিছু ওয়ার্নিং সিগন্যাল আছে। সেই ওয়ার্নিং সিগন্যালটা যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি, ট্রিটমেন্টটা যদি আর্লি শুরু হয়, মানে সেটা সিমটোম্যাটিকই হোক। তার কারণ আমরা বারবার আলোচনা করছি যে এই ভাইরাসটার কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই, এই ভাইরাসটার কোনো ভ্যাকসিন নেই, যেটা ডক্টর নন্দী বললেন। তাগিদটা কখন বাড়ে ভ্যাকসিনের, অ্যান্টিভাইরালের জন্য? যখন রিয়েলি এটা সিভিয়ার। করোনায় কত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। এটা যেহেতু নেই, কিন্তু সিমটোম্যাটিক ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুর কাছে আর্লি যাওয়া উচিত। আর্লি যাওয়া কেন উচিত? ধরুন সিভিয়ার রেসপিরেটরি শুরু হলেও তো প্যারেন্টসরা বুঝতেই পারবেন, কিন্তু একটা রেসপিরেটরি রেট একটু বেড়েছে, বর্ডার লাইন রেসপিরেটরি বেড়েছে, সেটা কিন্তু প্যারেন্টসরা অত ডিটেক্ট করতে পারে না। তৃতীয় হচ্ছে একটা ভাইরাল ফিভার, যেটা বললেন যে ওষুধ দিলে 7 দিন, ওষুধ না দিলে 10 দিন। এর ক্ষেত্রেও কিন্তু যদি দেখা যায় সেই ফিভারটা অনেকদিন ধরে পারসিস্ট করছে, তাহলে আমাকে দেখতে হবে আন্ডারলাইন কোনো কজ আছে কিনা। কিছুদিন আগে একজনকে আমি এরকম জ্বর চলে যাচ্ছে, অতটা কিছু নয়, কাশিটা কমেছে, এক্সরে করলাম, নিউমোনিয়া পাওয়া গেল। ডাক্তারবাবু দুজনই বাবা মা ডাক্তার, কিন্তু সেটাকে খুব আর্লি ডিটেক্ট হওয়ার জন্য ট্রিটমেন্ট করে ভালো হলো। সুতরাং আর্লি ডিটেকশনটা খুব জরুরি। আর কি কি সিমটম দেখা যায়? সিভিয়ার হয়ে গেলে অনেক সময় সায়ানোসিসও হতে পারে, সেটা হাত ফাত নিতে হবে, সেটা পেরেন্টসরা বুঝতে পারবে। তাছাড়া বাচ্চা যদি নেতিয়ে পড়ে, বাচ্চা যদি খেতে না পারে, এগুলোর জন্য খুব দরকার আছে। সেই জন্য আমি একটা মেসেজ অবশ্যই দেবো আপনার মিডিয়ার থ্রু দিয়ে, যে সর্দি কাশি জ্বর, আগে অনেক দিন আগে সর্দি কাশি জ্বরে কজন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিত, বা শুধু একটা প্যারাসিটামল আর অ্যান্টিহিস্টামিক খেত। তার মানে এখন এই ভ্যাকসিনটা নেওয়ার কারণ হচ্ছে ডিজিজটাও সিভিয়ার ফর্মে যাচ্ছে। দুটো কারণ, এই যে মিউটেশনের কথা বলছি, মিউটেশন তো ভাইরাস যে কোনো সময় করতে পারে, যেটা আরেকজন বললেন যে এই মিউটেশনটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে মিউটেশনের কোনো খবর নেই এই ভাইরাসটা নিয়ে। এরপরে হচ্ছে তবুও আমাদের উচিত, এটা বিদেশ থেকে আসুক না আসুক, মিউটেশনটা যে বিদেশ থেকে আসলে একটা মিউটেন্ট স্ট্রেন আসবে এরকম নয়। জেনেটিক স্টাডি যদি করা সম্ভব হয়, যারা সিভিয়ার হচ্ছে তাদেরটা করে দেখা উচিত একদম। এবং এই ডেটা সামনে একেবারে সাধারণ মানুষের সামনে এলে এই যে আতঙ্কের পরিবেশ যারা তৈরি করছেন, তাহলে সেইটা ভেঙে যাবে। কিন্তু আমি বলছি এর ভেতরে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইচ্ছাকৃত, যারা সোশ্যাল মিডিয়ায় একেবারে পাগলের মতো গত 48 ঘন্টা ধরে কার্যত এই ব্যবসায় নেমেছেন, নিন্দাযোগ্য। কিন্তু আরেকটা আছে যার ভেতরে একটা মনস্তাত্ত্বিক দিক আছে। কি মনস্তাত্ত্বিক? যে লোকের মাথায় যেহেতু কোভিড কয়েক বছর আগে গেছে, বারবার সেই কারণটা ফিরে আসছে, যারা আমার মতো অনেকে পরিবারের সদস্য হারিয়েছেন। তো যার ফলে এই ধরনের ভাইরাস, আবার সতর্কতা, আবার নির্দেশিকা একাধিক রাজ্য সরকার দিচ্ছে, এতে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এর একটা ডেফিনেটলি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আমরা সেই কয়েকটা পরিবারের সঙ্গে কথা বলেছিলাম যারা কোভিডে যারা স্বজন হারিয়েছেন, যার ফলে এই ভাইরাস একটা আতঙ্কের সৃষ্টি করছে। আবার বলছি, আতঙ্কের কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, যেরম ডাক্তারবাবুরা বললেন, সতর্ক থাকুন। আমি কোভিডের কয়েকটা কেস স্টাডি আপনাদের সামনে রাখছি। হাসপাতালে বেড মিলছে না, অক্সিজেন সিলিন্ডার নেই, চেনা মানুষ হঠাৎ করে অচেনা হয়ে গেছে, শ্মশানে গণশেষকৃত্য, নদীতে ভাসছে দেহ। করোনা স্মৃতি মনে পড়লে শিউরে ওঠে মানুষ। এমন এক রোগ যা বুঝিয়েছিল বাঁচতে দূরত্বই দস্তুর, শিখিয়েছিল নিঃসঙ্গতায় নিউ নর্মাল। বেঙ্গালোর, আমদাবাদের পর কলকাতাতেও এইচএমপি ভাইরাসের হদিশ মেলার পর অনেকের মনে উদ্বেগ তৈরি হচ্ছে। ফিরে আসছে সেই ভয়ঙ্কর স্মৃতি, যারা করোনায় নিজেদের আপনজনকে হারিয়েছিলেন। সল্টলেকের বাসিন্দা শুভব্রত দে, করোনার প্রথম ঢেউ উথাল পাথাল করে দিয়েছে তার জীবন। 2020 সালের নভেম্বরেও সংসারটা ছিল মা, দাদা আর তাঁর। মাত্র 4 মাসের মাথায় এই 3তলা বাড়িতে একলা হয়ে যান শুভব্রত। একসঙ্গে কোভিডে আক্রান্ত হন 3 জনই, মা আর তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। এর মধ্যেই 2020 27 নভেম্বর চলে গেলেন মা।
দাদা করোনা নেগেটিভ হলেও কোভিড পরবর্তী অসুস্থতায় 2021-এর 22শে মার্চ মারা যান। টানা 3 মাস জীবন মরণ লড়াইয়ের পর শুভব্রত দে ঘরে ফেরেন। এই ধরনের একটা ভাইরাস আবার আসছে, সেটা একটা আতঙ্কের কারণ। নাও বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন ট্যান্ডেম কাজ করে, আই থিঙ্ক ইট ইজ নট গোয়িং টু বি আ কজ ফর কনসার্ন। উই আর এক্সপেক্টিং বেটার র্যাপিড রেসপন্স from both the governments, and I think this will pass over and humanity will win at large. কোভিডে ভেঙেছে শরীর, মাত্র 51 বছরে যেন অকাল বার্ধক্য গ্রাস করেছে। এখন আর জোরে হাঁটতে পারেন না। সংক্রমণ পাকাপাকিভাবে প্রভাব ফেলেছে ফুসফুসে। করোনা কেড়েছে বেশিক্ষণ কথা বলার ক্ষমতা, কেড়ে নিয়েছে কথা বলার মানুষগুলোকেও। গুড সাইড অফ হিউম্যান ফেস দেখা গেছে, একটা ব্যাড সাইড, আগলি সাইডও দেখা গেছে। আমার সাপোর্ট স্টাফরা বলেছে যে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়েছে। তখন আমাকে অ্যাডমিট করবে কি? আমি আর আমার মা দুজনেই তো কোভিড ভিকটিম, আমার দাদাও তো কোভিড ভিকটিম। এই হিউম্যানিটি বা হিউম্যানিটেরিয়ান কনসার্নসগুলো যেন মানুষ ওই আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শেখে, যাতে আমরা উই ক্যান আইডেন্টিফাই আওরসেলভস অ্যাজ ট্রু হিউম্যানস। সল্টলেকের শুভব্রতদের মতোই করোনার ক্ষত বয়ে বেড়াচ্ছেন মুদিয়ালির বাসিন্দা সমাজসেবী নিতাই দাস মুখোপাধ্যায়। রোগগ্রস্ত মানুষের পাশে থাকাই যার কাজ। সেই কাজ করতে গিয়েই 2020-র 29শে মার্চ করোনা আক্রান্ত হন। তারপর টানা 44 দিন আইসিইউ, 39 দিন ভেন্টিলেশন, 27 দিন কোমায় ছিলেন। আমাদের কোভিড ব্যাপারটা আমাদের কাছে অজ্ঞাত ছিল, আমাদের ল্যাক অফ ইনফরমেশনস নলেজ ছিল, তার সাথে সাথে পরিকাঠামো তখন তৈরি হয়নি। সরকারি স্তরে প্রিপেয়ারনেস থাকা উচিত, কারণ আমরা কিন্তু আর অজ্ঞাত, মানে বিষয়গুলো আমাদের কাছে আর অজ্ঞাত নয়। আমরা কোভিড সামলেছি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে ফুসফুস, ব্রেন, মাসলে করোনা ভাইরাস তার ছাপ রেখে গিয়েছে। তিনি বলছেন মানুষকেও এখন থেকেই সতর্ক হতে হবে। এখানে পাবলিক কোভিডের থেকে যে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেইটা কাজে লাগাক, কিন্তু অহেতুক আতঙ্ক তৈরি করা যেন একদম না হয়। আরেকটা হচ্ছে, যদি আপনার এলাকায় বা আমার এলাকায় কেউ এই রোগে আক্রান্ত হয়, তাকে অচ্ছুত করে না দেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা ভীষণ জরুরি। করোনা ভাইরাস এক ধাক্কায় গোটা বিশ্ব জুড়েই বদলে দিয়েছিল জীবন মৃত্যু শোকের সংজ্ঞা। আবার তেমন কোনো দিন আসবে না তো? অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি কেন্দ্রীয় শাসক দলের প্রতিনিধি সজল ঘোষকে দিয়ে শুরু করব এই পাঠটা। সজল, এক হচ্ছে যে কোনো কিছু নিয়ে মানুষ চর্চা করবেন, তার ভেতরে রাজনীতি এবং রাজনীতিবিদরা ঢুকে পড়বেন না, এরম তো কোনোদিন হয়নি, ভারতবর্ষে তো হয় না। অরবিন্দ কেজরিওয়াল এখন দেখছি তিনি এক্স করছেন যে ইমিডিয়েটলি সেন্টারের অ্যাটেনশন চাই এবং একদম কোভিড এনে যে কিভাবে সেই সিচুয়েশনকে ট্যাকেল করা যায়, আউটব্রেক অফ দিস নিউ ভাইরাস ইত্যাদি ইত্যাদি। আমি বলছি মহারাষ্ট্রে তোমাদের সরকার, বিজেপি সরকার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দিয়েছে, কর্ণাটকে কংগ্রেস সরকার নির্দেশিকা জারি করেছে, দিল্লির আপ সরকার তো ঝাঁপিয়ে পড়েছে। আমি বলছি কোথাও কি মনে হয় কেন্দ্রীয়ভাবে, আমি বলছি এই ডাক্তারবাবুরা, বিশেষজ্ঞরা যা বলছেন যে আতঙ্কের কিছু নেই, এটা তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো আমি বলছি ডুজ অ্যান্ড ডোন্টস, অথবা আতঙ্কের কিছু নেই, এই নিয়ে আরও স্পষ্ট কেন্দ্রের একটা নির্দেশিকা সারা দেশের জন্য কি জরুরি মনে হচ্ছে না? না, আমি আপনাকে প্রথম বলি সুমনদা, দেখুন যেখানে এত বড় বড় ডাক্তারবাবুরা বসে আছেন, যাদের মানে আমরা জার্নাল টার্নালে পড়ার চেষ্টা করি, খুঁজি, তো তাদের এই সম্বন্ধে শোনার পর আর আমাদের খুব একটা বলার থাকে না। কিন্তু আমি বলি আতঙ্ক না থেকে আতঙ্কটা যদি সতর্কতায় পরিণত হয়, আমার মনে হয় সেটা অনেক বেশি জরুরি এবং সেটা হওয়া ভালো। আমি বুঝতে পারলাম না কর্ণাটকের কংগ্রেস সরকার, মহারাষ্ট্রের বিজেপি সরকার কেন এত তাড়াতাড়ি তারা প্রিকশন নিয়ে তারা এটা বললেন। কেজরিওয়ালের ব্যাপারটা বুঝি, সামনে ভোট আছে, বেচারি ভোট কোনোদিন হয়তো কালকেই ভোটের ডেট অ্যানাউন্স হয়ে যাবে। আপনিও বুঝতেন, আমিও বুঝছি যে ভোটটা হচ্ছে মেন ইস্যু। তো এটা তো থাকেই, আমরা দেখেছি এই রাজ্যে ভোটের কথা মাথায় রেখে কেউ গোল গোল দাগ কেটেছিলেন করোনা তাড়ানোর জন্য, এগুলো থাকে। তো আমার যেটা ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি এখানে বসে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই ভাইরাসটা আর যাই হোক খুব একটা প্রাণঘাতী হবে না। শিশুদের জন্য একটু প্রিকশন নিতে হবে, খুব একটা প্রাণঘাতী হবে না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যদি একসাথে কয়েক হাজার কয়েক লাখ শিশু আক্রান্ত হয়ে যায়, তখন আপনি বেড দিতে পারবেন না। দ্যাট ইজ দ্য
মেন ক্রাইসিস, এবং এই ক্রাইসিসটা থেকে আপনার ওভারকাম করার কোনো ব্যবস্থা নেই। আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি ক্রাইসিসটা ওভারকাম করতে পারবো না। আরেকটা সমস্যা হচ্ছে যে ইউটিউবাররা না, তারা শুধু ভিউজ খোঁজে, এমন কন্ট্রোভার্সিয়াল কথা বলে। আমার বউ মাঝে মাঝে এই জ্যোতিষের বিভিন্ন দেখে, বিভিন্ন ডাক্তারি দেখে, যারা ডাক্তার নয় তারাও বলছে, যা খুশি তাই বলে যাচ্ছে। এবং রোজ আজকে বলছে তুমি শাক খাবে, কালকে বলছে তুমি শাক খাবে না, আজকে বলছে তুমি এটা খাবে, কাল বলছে আরেকজন বলছে ওটা খাবে না। এই যে এতে যে মানুষের ভিউজ বাড়ছে, তাদের রেটিং বাড়ছে বা তাদের পয়সা বাড়ছে, এই মানুষের মধ্যে যেটা বাড়ছে সেটা বিভ্রান্তি। হ্যাঁ, এইটাই বলছি, খাবো না খাবো না, যাবো না যাবো না, করেই যে বিভ্রান্তিটা বাড়ছে, এইগুলো একটু তাদেরকে অনুরোধ করবো। এখন এটা দেখুন, এটা তো একটা সার্বজনীন, এটা তো আমি বাংলায় বলছি, এটা কর্ণাটকের লোকটার কাছে পৌঁছবে না, কিন্তু সবাই শুধু পয়সার জন্য যদি এটা করে সেটা অমানবিক। আমি একটু অর্ণবের কাছে আসবো। হ্যাঁ অর্ণব, এক তো অনেকে বলছেন যে মহাকুম্ভ যেহেতু মানে এক্সপেক্টেড ভিড়ই 5 কোটি, সেইখানে গঙ্গাসাগর ইত্যাদি শুরু হয়ে গেছে, একটা তো সতর্কতা বা এই যে ধরো মহারাষ্ট্র বা কর্ণাটক যে নির্দেশিকা, এটা মহারাষ্ট্রের, এ তো মানা সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইত্যাদিটা এখন প্রায় ভাবাই যায় না, অথবা এই ধরনের নির্দেশিকা ইটসেলফ একটা আতঙ্কের পরিমণ্ডল সৃষ্টি করে। কি করা উচিত বলে তোমার মনে হয়? একটা অংশ সমাজে যে অংশটা বেশি আতঙ্কিত হয়, আমার মনে হয় সেই অংশটা হচ্ছে বেশি প্রিভিলেজ। যে নন প্রিভিলেজ যে অংশটা, তাদের না কিছু করার থাকে না, তাদের তো ভিড়ে যেতে হবে, তাদের কাজে যেতে হবে। এবং ওই কোভিডের সময় আমরা যে দেখেছিলাম, সেই পায়ে হেঁটে হেঁটে পরিযায়ী শ্রমিকরা ফিরছে, এবং লকডাউনের সময় সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, ওই স্মৃতিগুলো বেশি করে ফিরে আসছে। সুতরাং এখানে বেশি করে আতঙ্ক না ছড়িয়ে আমার মনে হয় একেবারে খুব প্রিসাইজলি যে সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, তাদের একেবারে প্রিসাইজলি বলে দেওয়া উচিত যেটাকে মানে খুব বেশি আতঙ্কে পরিণত করবেন না, কিন্তু আবার এটা খুব সহজভাবেও নেবেন না, হালকাভাবেও নেবেন না, এইগুলো করুন, এইগুলো করবেন না। আর ওই রাজনীতির প্রসঙ্গ আপনি আনলেন বলে সজলদা প্রথমে একটু গোল গোল দিয়ে একটু খোঁচা দিল। আমি বলি গোলটা আসলে ভোকের জন্য, ওই যে আপনি বললেন গোল করেছিলেন কি ভোকের কথা ভেবে নয়, উনি ওটা সতর্কতার জন্যই গোল করেছিলেন, যে ডিসটেন্সিং কিভাবে করবেন এটা দেখানোর জন্যই মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সময়। আর ওই গোলের জন্য ভোকের ফল কিছু প্রভাবিত না, গোল চৌকো সমস্ত তার জায়গায় থাকে। বলবো আমার না একটা বেশি না, আমার বক্তব্য হচ্ছে যে এগুলো নিয়ে যত আমাদের ক্যাম্পেনিং কম হবে, মানে এই সতর্কতার ব্যাখ্যাটাও যখন করবে, তখনও না মানুষের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরতে থাকবে। ঠিকই, কিন্তু আমি বলছি কোথাও একটা একেবারে পরিষ্কার সজল না, এখানে ইগনোর খুব একটা চলবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা হলো যে কোভিড যখন শুরু হয়েছিল, আমার মনে হয় 2020 জানুয়ারি মাসে আমরা এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটা শো করি। তখন সজল নয় কিন্তু বহু রাজনীতিবিদ বলেছিল যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। একদিনের জন্য তারা স্টুডিওতে আসতে পারলেন না। তারপরে দ্বিতীয় ক্ষুব্ধ হওয়ার কারণ ছিল যে এই জিনিসটা নিয়ে এত আতঙ্ক, অনেকে আবার ওভার কনফিডেন্ট, তারা বললেন যে কোভিড ফালতু, কারুর কিচ্ছু হবে না। কিন্তু তারপর দিনের শেষে আমার মতো বহুজন পরিবারের সদস্যদের কোভিডে হারিয়েছে। সুতরাং আমি আবার বলবো যে ডেফিনেটলি আতঙ্ক নয়, কিন্তু সতর্কতা প্রয়োজন। এবং যখন একটা দেশের 3টে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হয়েছে, তার মানে বিষয়টা জানলা দিয়ে ফেলে দেওয়া কিংবা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা নিয়ে সতর্ক থাকুন। যেভাবে ডাক্তারবাবুরা বললেন যে ডাক্তারবাবু বিশেষজ্ঞদের পরামর্শ নিন, এবং অবশ্যই আতঙ্ক ছড়াবেন না, কিন্তু একেবারে ফুৎকারে উড়িয়েও দেবেন না। এই দুটোর ব্যালেন্সটা খুব জরুরি বলে আজকে নির্ধারিত যে বিষয় ছিল এই অনুষ্ঠানে, সেটাকে সরিয়ে আমি প্রথম অংশে এই নিয়ে আলোচনা করলাম। এবার দেখাবো যে সেই আলোচনাগুলো যা কোভিডের সময় আমরা করেছিলাম, পরবর্তীকালে দেখা গেছিল যে ওই আলোচনাগুলো সত্যি সত্যি দরকার ছিল। দেখুন। 4 বছর আগের, কিন্তু এই ছবিগুলো কোনোদিন ভুলতে পারবে না বিশ্ববাসী। চীন থেকে ছড়িয়ে পড়া একটা অজানা ভাইরাস গোটা বিশ্বকে প্রাণ ভয়ে ঘরবন্দি হতে বাধ্য করেছিল। প্রায় 3 বছর ধরে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল করোনা। এখন এইচএমপি ভাইরাসের সংক্রমণ দেখে অনেকেই প্রশ্ন করছে, এই ভাইরাস কি করোনার মতোই মারাত্মক হয়ে উঠতে পারে? দিনে দিনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ কি মারাত্মক চেহারা নেবে, নাকি উদ্বেগের কোনো কারণই নেই? 4 বছর আগে ঠিক এই জানুয়ারি মাসেই সামনে এসেছিল ভারতে প্রথম করোনা সংক্রমণের খবর। তখনও কেউ জানতো না সামনে কী দিন আসতে চলেছে। ছিল শুধু চাপা আশঙ্কা, বিশেষ করে বিদেশ ফেরতদের নিয়ে। 4 বছর আগে চীন ফেরত এই অধ্যাপিকা কলকাতায় এসেই জ্বর নিয়ে ছুটেছিলেন বেলেঘাটা আইডিতে, যদিও ভর্তি হতে পারেননি। 2020 সালে 27শে জানুয়ারি এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন তিনি।
এমার্জেন্সিতে যাওয়ার সাথে সাথেই তারা কথাটা শুনলেন, শুনে কিছু মেডিসিনস দিয়ে ছেড়ে দিলেন, বললেন আপনি যান, ঠিক হয়ে যাবে। আমি তাও বললাম দেখুন আমি চায়না থেকে ট্রাভেল করেছি, এসছি, আমার কিছু কোয়ারিজ আছে, কোনো ডক্টর ভিজিট না, আপনাকে কালকে সকালে ওপিডিতে আসতে হবে। ওখানে প্রেলিমিনারি যেটা আমি বলেওছি আগে যে একটা জ্বর মাপা বা একটা ফার্স্ট লেভেল টেস্ট বললো, ওটা করতে গেলেও আপনাকে অ্যাডমিট হতে হবে, মানে ওয়ার্ডে ছাড়া আমাদের এখানে কিছু নেই, নট ইভেন আ মাস্ক। কিন্তু উন্নয়নের নিরিখে ভারতের থেকে অনেকটা এগিয়ে গেছে। এবার কার্যত এই 17টা শহরকে 5 কোটি মানুষকে অবরুদ্ধ করে এই জিনিসটা চিকিৎসার প্রয়োজনে বা সতর্কতার প্রয়োজনে করা সম্ভব হচ্ছে, যে কোনো বাইরের মানুষ ঢুকতে পারবে না, শহরের মানুষ বেরোতে পারবেন না, এই করেও মৃতের সংখ্যা হচ্ছে 80। ইন্ডিয়াতে যদি ওই ভাইরাসটা ঢোকে তাহলে ম্যান টু ম্যান ট্রান্সমিশনকে আটকানা ইন্ডিয়ার পক্ষে খুব মুশকিল, বিকজ এই ক্রাউড, এই পপুলেশন, এডুকেশন, হ্যান্ড হাইজিন, সুতরাং ইন্ডিয়াতে যদি এটা কোনো ক্রমে ঢুকে এটা কিন্তু ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। ততদিনে অবশ্য চীনে ভয়াবহ পরিস্থিতি, সেখানে লকডাউন শুরু হয়ে গেছে, ভারতীয় ছাত্রছাত্রীরা আটকে পড়েছেন। এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একেবারে চীন থেকেই সেখানকার পরিস্থিতি দেখিয়েছিলেন তাঁরা। বেজিংয়ে যেখানে বোলপুরের ছেলে বাঙালি একজন সাংবাদিক রয়েছেন টিভি চ্যানেলের সঙ্গে, শুভমের সঙ্গে কথা বলবো। তার আগে শুভমের যে ছবিটা শুভম সকাল থেকে তুলে ধরছে দফায় দফায়, আমি দ্রুত একবার সেই ছবিটা দেখিয়ে নেব। চারিদিকে কিছুটা হলেও করোনা ভাইরাস বা নোভেল করোনা ভাইরাসের ভীতি সঞ্চারিত হয়েছে। বিভিন্ন লোকজন এই মুহূর্তে কিছুটা হলেও ভয়ে আছেন। বেজিং শহরের রাস্তাঘাট জনমানব শূন্য। সকালে আমি এমবাসির কাছ থেকে একটা কল পেয়েছিলাম যে এমবাসি ইন্ডিয়ান গভর্নমেন্ট এভাকুয়েশনের প্রসেসে চলছে। ইন্ডিয়াতে পৌঁছেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বেরোতে পারবো না, আমাদেরকে 14 দিন কোনো একটা জায়গাতে আলাদা করে সম্পূর্ণ রাখা হবে যারা চায়না থেকে ফিরবে। এখন এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হতে শুরু করেছে। কেউ দাবি করছেন এটা চীনের ছবি, পরিস্থিতি সেখানে ভয়ঙ্কর। There is a surge of new virus and there is no vaccine, there is no cure. আরেকটি ভাইরাল ভিডিওতে আবার দাবি করা হয়েছে গত 62 ঘন্টায় চীনে ৭১,৫৬৬টি অ্যাক্টিভ কেস সামনে এসেছে। এই ভিডিওতেই দাবি করা হয়েছে এইচএমপিভিতে মৃত্যুর হার 43%, অর্থাৎ 100 জন আক্রান্ত হলে 43 জনের মৃত্যু হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওগুলো কি আদৌ চীনের? যে তথ্য দেওয়া হচ্ছে তা কি আদৌ সত্যি নাকি ভয় ছড়ানোর কৌশল? আসল খবর কি চীন চেপে দিচ্ছে না সত্যিটা সামনে আসছে? যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর আশ্বস্ত করে বলছে ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, স্বাস্থ্য ভবন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এইচএমপি ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, সরকার নিবিড়ভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। এবিপি আনন্দ। মালদার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারের খুনের পেছনে কে? আজকে তার স্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বলছেন রাজনৈতিক মাথা থাকতে পারে, ক্যামেরার সামনে বলা খুব কঠিন, দলের মাথা না বিরোধী দলের মাথা। বলেই বলছেন বিরোধী দলের এমন কোনো মোটিভ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে যা হয় আপনারা বুঝে নিন। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত যে দলের কোনো মাথা রয়েছে। আমি এর বিস্তারিত ব্যাখ্যায় আসবো আলোচনার এই অংশে, কিন্তু তার আগে ঠিক কী বলেছেন দেখে নেব। বিরোধী দলের এমন কোনো এই মুহূর্তে মোটিভ আমি দেখতে পাচ্ছি না যার জন্য ঘটনাটা ঘটবে, তাহলে সেক্ষেত্রে যা হয় সেটা আপনারা বুঝে নিন, মানুষ বুঝতে পারছে। বিস্ফোরক, ইঙ্গিতপূর্ণ। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে কে বা কারা তা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তার স্ত্রী চৈতালি ঘোষ সরকার, যিনি নিজেও তৃণমূল কাউন্সিলর। খুনের সঙ্গে বিরোধীদের যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি। এরই সঙ্গে বিরোধীরা শুরু থেকে যে কথাটা বারবার বলে আসছে যে খুনের সঙ্গে তৃণমূলেরই একাংশ জড়িত, কার্যত সেই তত্ত্বেই শিলমোহর দিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। যা হয়েছে পুরো রাজনৈতিক রেষারেষির জেরে দুলালবাবুর উপরেই আক্রমণ। একদম, এটা আপনি সঠিক কথাই বলেছেন। এটা রাজনৈতিক ক্ষমতার লোভ, হিংসা প্রচণ্ড, তার জনপ্রিয়তাকে দেখে। তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে কার্যত দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে আজকে চলে যেতে হলো দুলালবাবুকে? না দেখুন, আমি গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, আমি বলবো কিছু মানসিক বিকৃত মানুষ যারা রয়েছে আমাদের দলে আছে তারা করেছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এই মানুষরা যে দলেই যায় সেখানে গিয়েই তাদের লোভ চরিতার্থ করার চেষ্টা করে।
বৃহস্পতিবার সকালে তাড়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় মালদা জেলা তৃণমূলের সহসভাপতি এবং ইংরেজবাজার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর দুলাল সরকারকে। তারপর থেকে 5 দিন কেটে গিয়েছে। 5 জনকে গ্রেফতার করা হলেও বারবার প্রশ্ন উঠছে, খুনের নেপথ্যে মাথাকে, খুনের মোটিভ কি, কাউকে আড়াল করা হচ্ছে না তো? এই প্রসঙ্গেই চাঞ্চল্যকর দাবি করলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। এখানে বড় বড় মাথা আছে, এক নয় একাধিক জন রয়েছে যারা এই ঘটনাটা ঘটিয়েছে। আর বিভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য কিছু মানুষ তাদের যারা মানুষ তারা চেষ্টা করছে ঘটনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে চেষ্টা তাদের ব্যর্থ, কারণ মানুষ খুব ভালো করে জানে কে বা কারা কেন করেছে। দিনে দুপুরে খুন করা হচ্ছে শাসক দলের দাপুটে নেতাকে, আর এই প্রসঙ্গে তার স্ত্রী যা বলছেন তা নিঃসন্দেহে তৃণমূলের পক্ষে অস্বস্তিজনক। সেটা ওনার যা যা আশঙ্কা, এটা তো কেন খুন, কারা করলো, কি জন্য, পুলিশ তো তদন্ত করছে এবং মুখ্যমন্ত্রীও সমস্ত বলে দিয়েছেন, পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। তো সুতরাং নিহতের স্ত্রীর মনে যা যা আছে, ওনার যা অনুমান, যা আশঙ্কা, উনি নির্দ্বিধায় বলে দিতে পারেন। টিএমসি নেতাদের যে খুনোখুনি চলছে শুধু এই টাকা পয়সা নিয়ে, শুধু এই সিন্ডিকেটের ব্যাপার নিয়ে, সেটাকে আড়াল করার জন্য বলা হচ্ছে ব্যবসায়িক, বিজনেস রিলেটেড। তো এটা সম্পূর্ণভাবে বিজনেসটাই হয়ে গেছে সিন্ডিকেটের বিজনেস। তৃণমূল নেতা খুনে তৃণমূলেরই একাংশের দিকে আঙুল ওঠা নতুন কিছু নয়, কিন্তু বারবারই যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় তা হলো, মাথা অবধি কি আদৌ পৌঁছবে পুলিশ? অনির্বাণ বিশ্বাস, করুণাময় সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে যাব। এক হচ্ছে বাবলাবাবুর স্ত্রী কিন্তু শুধু শোক সন্তপ্ত গৃহবধূ নন, তিনি পুরসভার একজনের কাউন্সিলর, এবং একেবারে পরিষ্কার বিরোধীদের প্রায় ক্লিন চিট দিচ্ছেন যে বিরোধী দলের এরা মোটিভ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে যা হয় আপনারা বুঝে নিন। এ তো ভয়ঙ্কর ব্যাপার। এই রকম একজন মানুষ যিনি 1995 সালে প্রথম কাউন্সিলর হন, ডে 1 থেকে, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করছেন, 5 বার তৃণমূলের টিকিটে ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন, জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, বর্তমানে সহসভাপতি, ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে কাউন্সিলর। আমি বলছি তাকে প্রকাশ্য দিবালোকে এই মারাত্মক সিসিটিভি ফুটেজ যেভাবে মারা হলো, তারপর স্ত্রী বলছেন যে ইঙ্গিতটা স্পষ্ট যে দলের ভেতরের মাথা আছে। এখন দুলালবাবুর স্ত্রী যে কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা উনি বললেন যে বিকৃত মানুষ রয়েছে এরকম, বিকৃত মনের মানুষ রয়েছে এরকম। এবং দুলাল সরকার সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখন, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি যে 3 দশকের উপর ধরে মানুষের পাশে থেকেছেন, এবং ওই মালদা শহরে এরকম প্রচুর অন্ধকারের শক্তি, প্রচুর অসামাজিক শক্তি, সেই শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এই লড়াইটা করবার জন্যই তিনি মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন, এবং এই জনপ্রিয় হওয়ার জন্য যারা এই ধরনের জনপ্রিয় হয়ে ওঠে তাদের তো শত্রু তৈরি হয়, সবসময় তো শত্রু তৈরি হয়। এখন তদন্ত চলছে, 5 জন অ্যারেস্ট হয়েছে, 2 জনের নামে হুলিয়া জারি হয়েছে, 2 লক্ষ টাকা করে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। তারা তো মিডলম্যান, কিন্তু মোটিভটা তো রাজনীতি। যাচ্ছে আপনি মনে করুন 2001 সালে খড়গপুরের সিপিআই নেতা ওখানকার নারায়ণ চৌবে খুন হয়েছিলেন, এবং তিনিও কিন্তু ওরকম একই রকম প্রচন্ড জনপ্রিয় ছিলেন, এবং তার ক্ষেত্রেও আমরা দেখেছি রেল মাফিয়াদের কথা বলা হয়েছিল, এবং তার পরবর্তীকালে তার দুই ছেলে অত দূরে অত পিছনেও যেতে হবে না। 2 দিন আগে বীরভূমে কঙ্কালীতলার উপপ্রধান সে বলছেন যে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছেন, আর অভিযোগ তৃণমূলের আরেক নেতার দিকে। যতক্ষণ না পর্যন্ত পুরো তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা এরকম স্পেসিফিক করে কি করে বলবো যে এইটার পিছনে একেবারে স্পেসিফিক্যালি এটাই আছে, এটা আমরা বলতে পারি না। কিন্তু এটার মধ্যে সম্ভাবনা থাকতে পারে, কারণ একজন নেতা বলছেন প্রাণনাশের আশঙ্কা, 3 দিনের মধ্যে তার বাড়িতে বোমাবাজি। আমি বলছি তার কারণটা হচ্ছে যে আমি বলছি যে পুলিশ কি করছে না, পুলিশ তো তদন্ত করছে সুমন দা। আমি ঠিক এই পুলিশের তদন্তে আমায় অনিল জানার কাছে আসবে, প্রাক্তন পুলিশ কর্তা অনিল দা। এক হচ্ছে পারসেপশনটা হচ্ছে দলের কেউ যদি যুক্ত থাকে, যদি রাজনীতি না থাকে পুলিশ অ্যাক্ট করছে, শাসক দলের কেউ যুক্ত থাকলে তদন্ত আর এগোয় না। আমি বলছি মাথা পেতে কেন এত দেরি হওয়া কি স্বাভাবিক? মিডলম্যানদের এই কেসে, আমি বাবলাবাবুর কেসে মিডলম্যানদের এখনো খোঁজ পাওয়া যায়নি। সুশান্ত ঘোষ ওই রকমভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা হলো, ট্রিগার জ্যাম না হলে বা সুশান্ত ঘোষের ওপর গুলি চলে যেত। কে মারতে চেয়েছিল এখনো পর্যন্ত আমরা জানলাম না। এলাকায় মানুষ মিছিল করলেন যে খুনির পরিচয় জানার জন্য, এখনো সামনে আসেনি। বাগুইহাটির কাউন্সিলর তোলাবাজিতে অভিযুক্ত, সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, পুলিশ খোঁজ পাচ্ছে না। কোথাও কি রাজনীতি যুক্ত থাকলে পুলিশ অ্যাক্ট করছে না? না, একটা ব্যাপার হয়েছে যে এক্ষেত্রে যে সাহসিকতা, যেভাবে দুঃসাহস দেখিয়ে
চেস করে মেরেছে, তার মানে ওরা আগে রেকি করেছে, ওর মুভমেন্ট রেখে গেছে, চেস করেছে, ওখানে যাবে মেরেছে। কিন্তু এই যে ঘটনাটা একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট তো নয়, তো আমরা যেটা বললে তো পরপর হয়েছে, পরপর দেখাবো আমি। সুশান্ত কসবায় যিনি বেঁচে গেছেন, ওরা মানে বাবা মায়ের আশীর্বাদ এবং স্ত্রী সিঁদুরের জোর ছিল, বেঁচে গেছে কপালের জোরে। কিন্তু এই যে বন্দুকটা খারাপ ছিল সেটাও বললুন, সেই জন্যই বেঁচেছে। পিস্তল হলে অনেক সময় লক করে, রিভলভার হলে হয় না, পিস্তলে লক হয়ে যাবে। আপনি সব লক ফক বোঝেন, আমরা তো সব বুঝি না। তো সে এখন কথা হচ্ছে এই যে এটা কিন্তু খুব অ্যালার্মিং, বরাবরই কিন্তু এর আগের দিন আলোচনা দিয়ে বলে যাবে, এটা খুব অ্যালার্মিং। এবং ওনার যে নিহতের বিধবা স্ত্রী যে কথা বলেছেন, উনি কিন্তু যেটা বলছেন প্রথম থেকে একই কথা বলছেন, এবং সরকার পক্ষেও যাদের দলের লোক তারাও কিন্তু বিরোধীদের দিকে আঙুল তোলেনি এখনো পর্যন্ত। উনি পরিষ্কার অন ক্যামেরা বলছেন দিনের আলোর মতো পরিষ্কার কারা হিংসে করতো দুলাল বাবুকে। কিছুই না, আপাতত ইট ইজ টু আর্লি টু মেক কমেন্ট রিগার্ডিং দি মোটিভ অ্যান্ড ইনসিডেন্ট। কিন্তু কথা হচ্ছে দল যখন বড় হয় না, এখন এলাকা দখলের ব্যাপারটা এসে যায়। এলাকা দখল মানেই হচ্ছে পয়সা, ঠিক। এবং পয়সা এমন পয়সা, এখন নতুন আমরা কনসেপ্ট দেখলাম যে এক একজন কাউন্সিলর এবং এক একজন এমন পয়সা পেয়েছে অ্যাকাউন্ট ফর করতে না পেরে বলছে আমরা সমাজসেবা করে পেয়েছি। সমাজসেবা করে যে কোটি কোটি টাকা হয় এবং কেজি কেজি সোনা হয়, এই কনসেপ্ট আমাদের মানে আগে ছিল না। এবং আমরা এটা বলেওছিলাম অন্য সময় যে তাহলে এটা ভাই পেটেন্ট নিয়ে নিন না, আমাদের তো এতগুলো চাকরি করে কিছু হলো না, তো এটা পেটেন্ট নিয়ে নিন, সমাজসেবা পেটেন্ট নিয়ে নিলে আমার মেয়েদের শিখিয়ে দেবো। তাহলে কিন্তু আজ পর্যন্ত সে পেটেন্ট নেওয়া হয়নি। কাজে এই যে জিনিস, এই অর্থম অনর্থম, অর্থ তো এদের অনর্থের কারণ, কিন্তু অনর্থের ঘটনাটা যখন ঘটে গেল তখন পুলিশ অ্যাক্ট করছে না কেন? উনিও সে কথা বলেছেন, ওদের আগের দিনও বলেছেন যে এটা যেন মাঝখানে গিয়ে থেমে না যায়। কাজে এইটাই খুব অ্যালার্মিং যে আজকে ধরুন ভিকটিম নিজের দলের কাউন্সিলর, উনিও বলতে সাহস পাচ্ছেন না, সি দি কন্ডিশন অফ দি জেনারেল পিপল। একদম। আমি অনিলদার কথা সূত্র ধরে চৈতালি ঘোষ সরকার ঠিক কী বলেছেন আবার বলছি। তিনি বলছেন পেছনের দিকে ঠেলে দিতে চাওয়া হয়েছে, একাধিক জন দীর্ঘদিন ধরে দলের মধ্যে থেকে এই কাজ করেছেন। কি বলেছেন চৈতালি দেবী, দেখাবো। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সম্প্রতি দুলাল সরকারের কাছে বার্তা এসেছিল যে তাকে তিনি কোনো বড় পদ পেতে যাচ্ছেন, তাহলে কি দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিলেন? এটা হতে পারে যে এই কারণেও আছে, সাথে আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হওয়া আটকাতেই কি গুলি করে খুন করা হলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং দীর্ঘদিনের কাউন্সিলর দুলাল সরকারকে? তার স্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এই জল্পনার জন্ম দিল। যে পথটা ওনার পাওয়ার আলোচনা চলছিল বা আপনি নিজেও শুনেছিলেন, সেই পথটা কোথাও গিয়ে কাল হয়ে গেল, বা সেই পদের জন্য ওনাকে এভাবে কেউ মনে করছিল পথের কাটা হতে পারেন, সেই জন্য সরে যেতে হলো? দেখুন, সেটা তো বিষয় রয়েছেই, কারণ যারা করেছে তারা তো এই সমস্ত বিষয়গুলি মাথায় নিয়েই করেছেন, পথের কাটা ভেবেছে এবং সবসময় চেষ্টা করেছে দুলালবাবুকে ঠেলে কি করে পিছনে পাঠানো যায়। এটা শুধু একজন নয়, একাধিকজন এটা চক্রান্ত দীর্ঘদিন থেকেই করে যাচ্ছে দলের মধ্যে, আমরা সেটা দেখেছি। কিন্তু আমরা যেহেতু দল করি, সেই জন্য আমরা কখনোই দলের বিরুদ্ধে কিছু প্রকাশ করিনি। বর্তমানে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দুলাল সরকার খুনের পরই তাঁর গলায় শোনা গেছিল বিস্ফোরক দাবি। এবার দেখছে যে কে ওদেরকে টাকা দিয়ে 10 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল, তোর পিছনে কে ছিল সেটা খোঁজ লাগাচ্ছে পুলিশ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দেখছেন। এ প্রসঙ্গেও সোমবার ঘুরিয়ে জবাব দিতে ছাড়েননি নিহত তৃণমূল নেতার স্ত্রী। যেটা শোনা গেছিল দুলালবাবুর এই হত্যাকাণ্ডের পর যে 10 লক্ষ টাকার একটা সুপারি দেওয়া হয়েছিল। দেখুন, যে বলেছে সেই জানে কে দিয়েছে না দিয়েছে, কাকে দিয়েছে, কেন দিয়েছে, সেটা তিনি বলতে পারবেন। আমি তো এরকম কিছু জানি না, পুলিশ বলতে পারবে, আর যিনি বলেছেন তিনি বলতে পারবেন, তার কাছে হয়তো খবর ছিল। আসলে বিষয়টা হচ্ছে দিয়ে খাওয়ার রাজনীতি। মুখ্যমন্ত্রী যেটা নির্দিষ্ট থামরুল তৈরি করে দিয়েছেন 75-25-এর, সেখান থেকে বিচ্যুতি, নাও ও নেভার। ওরা বোঝে যে চলে যাচ্ছে দলটা ক্ষমতা থেকে, এই মুহূর্তে যা পারি নিয়ে নাও।
সেই নিয়ে মারামারি খুনো। নিহত দুলাল সরকারের স্ত্রী দলেরই কার বা কাদের দিকে আঙুল তুলছেন? তাদের কি গ্রেপ্তার করবে পুলিশ? ওপর থেকে ছাড়পত্র পাবে তারা, নাকি রাজা মন্ত্রীকে ছেড়ে রেখে শুধু বোরেদেরই বলির পাঁঠা করা হবে? অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, সাধারণভাবে আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যে তো বটেই, তাদের হত্যা হলে বিরোধী দলের ওপর দিকে প্রথম আঙুল ওঠে, যে দলেরই হন না কেন। এই মুহূর্তে কিন্তু স্ত্রী বলছেন বিরোধী দলের এমন কোনো মোটিভ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। পাশাপাশি বলছেন উনি চেয়ারম্যান হতে পারেন বাবলাবাবু সেই হিংসা এবং পথের কাঁটা সরাতে। আমি আপনাকে প্রথম বলি যে দেখুন, এই মুহূর্তে 14 বছর উনি 13-14 বছর উনি ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 13-14 বছরে 1 গন্ডা কাউন্সিলর খুন হয়েছে আর একজন এমএলএ খুন হয়েছে। এই কোনোটার ক্ষেত্রেই একমাত্র তপন কান্দু ঝালদা ছাড়া বিরোধীদের দিকে কোনোটার ক্ষেত্রেই আঙুল ওঠেনি। এমএলএও যিনি খুন হয়েছিলেন বলছি, তিনি যখন মুকুল রায় দল ছাড়লেন তারপরে বিরোধীদের দিকে আঙুল উঠেছিল, তার আগে আঙুল ওঠেনি। এটা কিন্তু মাথায় নিতে হবে। দেখুন, আমি বলছি যে আজকে বাবলাদা মারা গেছেন, বাবলা সরকার মারা গেছেন, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তিনি কোনো ধোয়া তুলসী পাতা ছিলেন না। আমাদের সভাপতি অলরেডি বলেছেন যে একদিনে 3টে বাড়ি রেজিস্ট্রি করেছেন। ওনার যারা শোকাতুর যারা সহকর্মীরা ছিলেন তারা বলছেন হাজার হাজার মানুষের পেটের ভাত দিতেন। উনি কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, কোন রতন টাটা ছিলেন যে উনি হাজার হাজার মানুষকে পেটের ভাত দিতেন? তখনই সন্দেহ হবে যে এখানে বড় কোনো টাকার অঙ্ক আছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, কিছু খারাপভাবে নেবেন না, আমি সবাইকে মানে সম্মান দিয়ে হাত জোর করেই বলছি, কিন্তু যেটা মনে হচ্ছে সেটাই বলছি। সেটা হচ্ছে যে বাবলা বাবুর স্ত্রী যে কথাগুলো গত কদিন ধরে বলে যাচ্ছেন, 4 দিন ধরে, তাতে বোঝা যাচ্ছে উনি কাউকে না কাউকে অ্যাপ্রিহেন্ড করছেন, কিন্তু উনি তাদের নাম বলছেন না। আমি শুনেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি স্বর্গে তৈরি হয়। তাতে স্ত্রী স্বামীর খুন হবার পর একদম সুস্থ সবল টাটকা তাজা স্বামী, সে আচমকা বাড়ি ফিরলো না, হঠাৎ সে ইরেস্ট হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও শোক সামলে সমস্ত কিছু সামলে তিনি কিন্তু নাম বলছেন না। এটাও বুঝতে হবে। এর দুটো ব্যাখ্যা হতে পারে সজল। এক হচ্ছে যে নাম বললে তিনি নিজে আক্রান্ত হতে পারেন, পুলিশ সিকিউরিটি দেবে, আর দ্বিতীয় হচ্ছে, সেটা আমি পজিটিভলি দেখব, যে তিনি নিশ্চিত না হয়ে হয়তো পুলিশকে বলছেন তদন্তে সাহায্য হবে এরকম তথ্য দিচ্ছেন, কিন্তু সেটা পাবলিকলি বলছেন না। এটা কিন্তু এটা হলে এই কথাটাও উনি বলছেন না। উনি বিরোধীদের তাহলে ক্লিন চিট দিয়ে দিলেন কি করে? উনি বলে দিচ্ছেন চেয়ারম্যান হতেন। উনি বলে, আমরা এর আগে দেখেছি, কিছু মনে করবেন না, অনুপম দত্তর ক্ষেত্রে আমি দেখেছি। অনুপম আমার ছোট ভাইয়ের মতন, এক কলেজে আমার জুনিয়র ছিল। আমি দেখেছি প্রথম দিন তার স্ত্রী বলেছিলেন যে সিবিআই চাই, পরের দিন এক নেতা, যে নেতা এখানেও গেছিলেন, সেই নেতা ওখানে যাওয়ার পর তিনি বললেন সিআইডিতেই সন্তুষ্ট, ক্যান্ডেল মার্চে বেরিয়ে পড়েছিলেন। তারপর কাউন্সিলর হয়ে যাওয়ার পর সব চাপা পড়ে গেছে, ধামা চাপা পড়ে গেছে, আর কিচ্ছু নেই। আমি বলছি 1 সেকেন্ড দিন, যে কড়া নির্দেশ দিয়েছেন, কেজি মানে ওজন নয়, কুণাল ঘোষ, তিনি বলেছেন কড়া নির্দেশ দিয়েছেন। কড়া নির্দেশটা কি বলেছেন? সুপার, এই ডিআইবি সব ব্যর্থ, এদের সরিয়ে দাও। একটাও সরিনি। আমি থ্যাংক ইউ বলবো এই অর্ণবদাকে এবং ওনার স্ত্রীকে, যে দুজনেই বলেছেন বিকৃত মানসিকতার লোকেরাই তৃণমূলটা করছে। বিকৃত মানসিকতার লোকেরা তৃণমূল করছে এই কথা আমি বলিনি। আমি ওনার স্ত্রী যেটা বললেন আমি সেই কথাটাই আরেকবার এখানে রিপিট করলাম। বিকৃত মানসিকতার লোকেরা কি করছে? না, বিকৃত মানসিকতার লোকেরা উনি বলেছেন, এটা আমি বলছি না যে উনি বলেছেন। আমি যেটা বলছি যে আমরা যদি এরকম একটা ভাবি, এরকম একটা সমাজের কথা ভাবি যেখানে এই ধরনের কোনো অন্ধকারের শক্তি নেই, কোনো কিছু মানে খারাপ কিছু নেই, সেটা আমার মনে হয় খুব একটা মানে স্বাভাবিক ভাবনা হবে না। ঠিক, অন্ধকারের শক্তি করেছে, কিন্তু একজন মানে আমি স্ত্রীর যুক্তি দিয়েই বলছি যে একজন চেয়ারম্যান হতে পারেন, তাকে খুন হতে হবে, তাকে পথের কথা মনে করবে। এটাই তো সবচেয়ে মানে বিস্ময়ের এবং সবচেয়ে বেশি মানে খারাপ লাগার জায়গা, যে আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, সমস্ত দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের সেই যে পরিণতি, সেই পরিণতি এইরকম জায়গায় যদি চলে যায় তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলবো সুমনদা, যে সজলদা এত সুন্দর সুন্দর কথা বলছেন বটে, ওরা বারবার বলেন যে দুষ্কৃতি দমনে আমরা উত্তরপ্রদেশ মডেল ব্যবহার করি, তো ওখানে আমরা বিকাশ দুবেকে দেখেছি, ওখানে আমরা সোনু কানোজিয়াকে দেখেছি, যাকে মঞ্চে তুলে গলায় মালা পরানো হয়েছে, তার এগেনস্টে 27টা খুনের মামলা রয়েছে, তাকে বিজেপিতে নেওয়া হয়েছে। 2023 সালে এপ্রিল মাসে
সমাজবাদী পার্টি একটা লিস্ট করেছিল যে এই চ্যানেলের মধ্যে ডিবেট করেছে কোন দুষ্কৃতী কারা কারা রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশে। তার মানেটা হচ্ছে যে এটা একটা ফেনোমেনা, এটা একটা ভারতবর্ষের এটা একটা ফেনোমেনা এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে যে দুষ্কৃতির সঙ্গে উত্তরপ্রদেশ বাংলা দু জায়গায় আমি আসবো, বিশ্বনাথের কাছে আসতে হবে। কিন্তু যেহেতু সজল প্রসঙ্গটা তুলেইছে, কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস, পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত, এই সাম্প্রতিক অতীতে, বেশি অতীতে যেতে হবে না, এইভাবে তাদের মৃত্যু হয়েছে। এবং এই যে সুশান্ত ঘোষ, আমি বারবার বলছি, এখনো পর্যন্ত সাধারণ মানুষ, ওই এলাকার মানুষ, তারা মিছিল করেছেন এই দাবিতে যে পেছনে কে, পুলিশ সেই তথ্য তো এখনো সামনে আনতে পারেনি যে কাদের পাকা ধানে মই দিয়েছিলেন সুশান্ত ঘোষ, কেন এইভাবে একেবারে মৃত্যুর মুখ থেকে তাকে ফিরে আসতে হলো। আমি বলছি যে কারা এই আততায়ী গ্রেফতার হয়েছে, পেছনে কারা, এখনো জানা যায়নি। কিন্তু দেখুন, কখনো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, কাউকে তাড়া করে দোকানের মধ্যে খুন, আবার কেউ গুলি না চলায় কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। প্রত্যেকেই তৃণমূলের দাপুটে নেতা, কেউ বিধায়ক তো কেউ দাপুটে কাউন্সিলর, কেউ আবার তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে জড়িত। জেলা সহ সভাপতি একে একে খুন, আইন শৃঙ্খলাকে হাতের মুঠোয় ভরে দুষ্কৃতীদের দাপাদাপি, গুলি বন্দুক যেন হাতের মোয়া। বিরোধীরা দাবি করছে এরকম যত ঘটনা ঘটেছে তার সিংহভাগই তৃণমূলের গোষ্ঠী কোন দলের ফল। তৃণমূল রাজনৈতিক দল কিনে এটা নিয়ে তো ভবিষ্যতে গবেষণা হবে। সমস্ত দুষ্কৃতী এক জায়গায় এসে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে। যদি কোনো জায়গায় একটু অন্যরকম গন্ডগোল দেখা যায়, কেউ যদি একটু বেশি খেয়ে নেয়, তো তার সে আক্রান্ত হবে, বা কারোর অধিকার বাড়ছে, কারোর প্রতাপ বাড়ছে, তাকে খুন হতে হবে। তো এটা তো রাজনৈতিক দল নয়, সে কারণে এইগুলো ঘটছে এবং তৃণমূলেই এটা ঘটবে। তৃণমূলে একটা মুষল পর্ব চলছে, কে কার চাইতে কত বড় লুঠেরা হবে তার লড়াই। খুন যে হচ্ছে সেও বলছে মমতা ব্যানার্জি যুগ যুগ জিও, সে খুন করছে সেও বলছে মমতা ব্যানার্জি যুগ যুগ জিও। দুজনেই মমতা ব্যানার্জির প্রসাদ নিয়ে বড় হতে চায়, এই হচ্ছে লড়াই। এক দলে থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব, দল ভাগ হলে কেউ তৃণমূল কেউ বিজেপি। গত কয়েক বছরে কখনো উত্তর 24 পরগনার পানিহাটি, তো কখনো বীরভূমের রামপুরহাট, বা কয়েক বছর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে বারবার আততায়ীদের শিকার হয়েছেন তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য থেকে নেতা। আমরা আগেই বলেছিলাম আপনি ঘরে খুঁজে দেখুন মাননীয়া, খুনিরা আপনার ঘরের লোক, আপনার ঘরেই আছে। সম্পূর্ণ বখরা, ভাগ, হিস্সার লড়াই, কে কত ভাগ নিতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় এসছে যে এই হিস্সার জন্য একজন একজনকে খুন করে দিচ্ছে। এটা প্রকারান্তরে প্রয়াত দুলাল সরকারের স্ত্রী আজকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। তপন কান্দুকেও ঠিক এই একইভাবে সরানো হয়েছিল। গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের দলের লোকেরাই তাকে খুন করেছে, এটা পরিষ্কার। তাই ঘরের লোককে খুঁজে বার করুন। এবার একই ঘটনা ঘটেছে মালদায়। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। আর এই ঘটনা নেপথ্যে দলেরই কারুর হাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক, কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পরের দিন মালদায় খুন হন তৃণমূলের দাপুটে নেতা। বীরভূমে আবার তৃণমূল নেতা প্রাণনাশের আশঙ্কা করে অভিযোগের আঙুল তুলছেন তৃণমূলেরই নেতাদের দিকে, যার 3 দিন বাদে তার বাড়ির সামনে আবার বোমাবাজিও হয়েছে। তাহলে কি দেওয়াল লিখন স্পষ্ট? অর্থাৎ দিকে দিকে শুধুই তৃণমূল বনাম তৃণমূল। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, করুণাময় সিংহ, এবিপি আনন্দ। বিশ্বনাথ, বক্তব্যগুলো শুনুন, মনে হচ্ছে যে নামটা সবাই জানেন কিন্তু নামটা কেউ বলছেন না। আমি বলছি পুলিশ কি খুঁজে বার করবে? তার থেকেও বড় প্রশ্ন, পুলিশকে কি ফ্রি হ্যান্ড দেওয়া হবে? শুনুন, আমি খুব পরিষ্কার করে বলছি যে এটা কিন্তু একটা নিক্সাস যেটা সারা রাজ্যের প্রত্যেকটা জেলাতে আছে। মানে শাসক দলের অন্তর্দ্বন্দ্ব এটা মূলত ভাগবাটোয়ার রাজনীতিরই পার্ট, এবং পদের প্রশ্ন। দেখুন, আদর্শ বা আইডিওলজি এখন মানে ডিক্লাইন করেছে, আদর্শ বলে কিছু নেই। ফলে শেষ পর্যন্ত ক্ষমতার বৃত্তের মধ্যে থাকো, ক্ষমতাকে ব্যবহার করো, পদকে ব্যবহার করো, এবং ভাগবাটোয়ার রাজনীতির কনটেক্সটেই কিন্তু এই দ্বন্দ্বগুলো হচ্ছে সর্বত্র। এটা আরাবুল এর ক্ষেত্রে আপনি বলতে পারেন, সেটা মালদার ক্ষেত্রে বলতে পারেন, অন্য জায়গাতেই। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কি খুব আন্তরিক এই দ্বন্দ্বগুলো মেটানো প্রশ্নে?
আমি এর আগেও আপনাকে বলেছি এই কথাটা, যে তৃণমূল কংগ্রেসের যে পার্টি মেকানিজম, সেই পার্টি মেকানিজমের মধ্যে আপাতত তুমিও ভালো ও ভালো, মানে ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, সাপের গালেও চুমু খাচ্ছে। এই যে মানে বছরকে বছর জেলা স্তরের যে অন্তর্দ্বন্দ্বগুলো রয়ে থাকছে, সেগুলো কিন্তু আমি বলছি যে তৃণমূল ভবন থেকে মেটানো হয় না। তৃণমূল ভবনে যখন মানে বিবাদমান মানে গোষ্ঠী আসে, তখন এইখানকার যারা দায়িত্বপ্রাপ্ত নেতা বা সর্বোচ্চ নেতৃত্ব, তারা কিন্তু বলা যায় দুই পক্ষকেই একটা মানে একটা আপাতত কম্প্রোমাইজ করে একদম এই ভোটের ডিভিডেন্ড হচ্ছে মানে। কিন্তু আমি বলছি যে ভোটের ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু মানুষের মৃত্যুর বিনিময়ে, প্রাণের বিনিময়ে, টাকার বিনিময়ে। এবং আমি আপনাকে বলছি, দেখুন তপন দত্তের মৃত্যুটা আপনার মনে থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য, তার ওয়াইফ সরাসরি অভিযোগ নিয়েছিল তারই দলের মানে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কিভাবে তাকে মারা হয়েছে কেবলমাত্র এনভায়রনমেন্ট রক্ষার প্রশ্নে তিনি এগিয়েছিলেন বলে। মানে আপনার তপন কান্দুর মৃত্যুটা তো মানে সরাসরি শাসন করব বলে, অর্থাৎ আমি একটা পুরসভাও বাইরে রাখবো না, এই বিরোধী শূন্য রাজনীতির নিয়ন্ত্রণ রাখবো, নিজের হাতে নেব বলে। অনুপম দত্তের মৃত্যুটা আপনি জানেন যে মানে প্রশ্নটা উঠেছিল, গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন উঠেছিল। আমি দুটো জায়গা থেকে প্রশ্নটা রাখতে চাই। একটা হলো যে তাহলে কি পুলিশ প্রশাসন, যেখানে খুব ক্ষমতাশালী ব্যক্তিরা আছে, মানে যাদের সাথে একদম সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক আছে, পুলিশ একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? আমার মালদার কেসটাতে মনে হচ্ছে যে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আছে যে যার প্রতি আঙুল দেওয়ার মতন ক্ষমতা পুলিশের নেই, বা নেতৃত্ব তাকে আঙুল দিয়ে বলার মতন ক্ষমতায় নেই। এই ক্ষেত্রে কিন্তু আমি বলছি ন্যায় বিচার হয় না সাধারণত। সুমন, আমি একটুখানি বলি যে এই যে বিশ্বনাথ দা বললেন যে দল আন্তরিক নয়, তৃণমূল আন্তরিক নয় দ্বন্দ্বগুলো মেটাতে, কে বলেছে আপনাকে এরকম কথা? সুশান্ত ঘোষ নিজেই আর কোনো কথা বলছে না। সুশান্ত ঘোষের আপনি দেখেছেন যে তাকে আর কারা মারলো, কারা ঘটনার পেছনে ছিল, সেই নিয়ে নিজে বা তার দলের কেউ কোথাও কোনো মুভমেন্টে আছে? কোনো মুভমেন্টে নেই। নিশ্চয়ই দল আন্তরিকভাবে একটা কোনো সভা করে মিউচুয়াল করে ব্যবস্থা হয়ে গিয়েছে, পুলিশকে তথ্য দিয়েছে, তথ্য দিলেও পুলিশ কিছু করেনি। আর একটা কথা বলছি, গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠছে না তৃণমূলের, গোষ্ঠীদ্বন্দ্বের হাতে মমতা ব্যানার্জিও নিরাপদ নয়। যদি নিরাপদ হতেন তাহলে বাড়িতে কুচবিহাইন করতে হলো। গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে যে কুচবিহাইন সেটা পরে পাল্টে নিয়েছেন অন্য কথা। আরেকটা খুব সিগনিফিকেন্ট কথা এখানে, যেটা গত কয়েকদিন আগে ওনার স্ত্রী বলে দিয়েছেন, যে সব ক্ষেত্রে যেমন কোনো কিছুর বিনিময়ে মামলাগুলো চাপা পড়ে যায়, এক্ষেত্রে যেন চাপা না পড়ে। আজকে একজন লিডার মারা গেছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, তাই তার কথাটা এত ফলাও করে দেখানো হচ্ছে। এরকম আরো হাজার হাজার কেস যে কত চাপা পড়েছে বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে যেন লুকোনো না হয়, এই শব্দ বলে। আমি বলছি ভাবের ঘরে চুরি করে কোনো কিছু লাভ নেই। তার কারণ হচ্ছে যে এই যে আমরা বারবার করে তৃণমূল মানে হচ্ছে দুষ্কৃতীদের দল, সমস্ত দলের মধ্যে দুষ্কৃতি রয়েছে। এবং আমি বলছি যে মনে করে দেখুন 90 দশকের শেষ থেকে আরম্ভ করে নিউ মিলেনিয়ামের গোড়ায় উত্তর 24 পরগনা কতগুলো মার্ডার, একদম ঠিক। কিন্তু আমি বলছি সমস্ত দলের দুষ্কৃতীদেরই ধরবে তো পুলিশ ধরবেন, কিন্তু অস্ত্র উদ্ধার করবে পুলিশ। অতীতেও দেখেছি একটা লেভেলে, এই যে যেটা আপনি বললেন যে একটা লেভেলে গিয়ে আটকে যাচ্ছে, এইটা না মেকানিজমটাই এমন হয়ে গিয়েছে যে দুষ্কৃতীদের সঙ্গে রাজনীতি এমনভাবে ইন্টারলিঙ্ক হয়ে গিয়েছে যে এই জিনিসটাকে বার করা যাচ্ছে না। এই জিনিসটা একটা তথ্য দিচ্ছি তোমাকে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি খুনের ষড়যন্ত্রের অভিযোগ আসছে, তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমি জানি না সন্ধ্যা ধরা পড়েছে কি, পুলিশ ধরতে পেরেছে? সপ্তাহ কেটে গেছে, পুলিশ ধরতে পারে না কেন? বাগুইহাটির কাউন্সিলর ধরছে না, বাগুইহাটি কাউন্সিলর। এরা ব্যাখ্যা কি দিবেন? পুলিশ আপনি যে স্পেসিফিক কথাটা বললেন, যেটা বাগুইহাটির যে কেসটা আপনি বললেন, ওইটার ক্ষেত্রে একই সঙ্গে আমি এটাও বলবো যে প্রমোটার, তিনি বলছেন আমি 23 লক্ষ টাকা দিয়েছি, প্রমোটারকেও তো একই সঙ্গে আগে দিয়ে করা দরকার। করুন না, পুলিশকে বারণ কে করেছে? আরে মানে প্রমোটারের বিরুদ্ধে নেক্সাসের কথা বলছো, অন্যভাবে একমত, তার মধ্যে তুমিও রয়েছো। আরে আমি বলছি পুলিশকে আটকাচ্ছে কে? প্রমোটার যদি অপরাধ করে থাকেন, প্রমোটারকে ধরতে পুলিশকে আটকাচ্ছে কে? তো কাউন্সিলর যদি অপরাধ করে থাকেন, পুলিশকে তাকে ধরতে আটকাচ্ছে কে? ফেরার বলে পুলিশ তাকে ডেফিনিটলি ধরবে, নিশ্চয়ই একজন কাউন্সিলরকে পুলিশ সপ্তাহের পর সপ্তাহ খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই ধরবে। এখন আমি আপনাকে বলছি এটা শাহজাহানের মতন ধরবে, মানে 58 দিন না 57 দিন পরে শাহজাহান যেমন ধরা পড়েছিল, সবাই জানতো শাহজাহান কোথায় আছে। না ধরবে, কিন্তু পলিটিক্যালি আমি আমাদের সুবিধা তখন ধরব, যারা ভেতরে আছে তারা বেল পাওয়ার পর ধরবে। বেশ। তবে আজ আলোচনার মধ্যে একটা যন্ত্রণার কথা না বললেই নয়। সেই যন্ত্রণা স্বজন হারানোর যন্ত্রণা। আমার দীর্ঘদিনের সহকর্মী সন্দীপ সরকারকে হারালাম গতকাল রাতেই। সোমবার থেকে নারায়ণা হাসপাতালে ভর্তি ছিল সন্দীপ।
পায়ে চোট লাগার পর ক্রমশ সেই সংক্রমণ বাড়তে শুরু করে। 6 দিন ধরে মৃত্যুর সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই, কিন্তু রবিবার নিভে গেল প্রদীপ। সন্দীপের কর্মজীবনের একটা বড় অংশ 16টা বছর কেটেছে এবিপি আনন্দ পরিবারে। তাকে হারানোর যন্ত্রণা নিয়ে, তাকে নিয়ে অজস্র স্মৃতির মতোই আমাদের সঙ্গে সেই যন্ত্রণাটাও থেকে যাবে সারা জীবন। নির্মমতা আর অরাজকতার আরেক উদাহরণ, নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ। বাংলাদেশের জেলে বেধড়ক মারধর করা হয় বন্দী ভারতীয় মৎস্যজীবীদের, হাত পা বেঁধে রেখে চলে অত্যাচার। রবিবারই বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী। আজ গঙ্গাসাগরে তাদের স্বাগত জানায় রাজ্য সরকার। সেখানে ফিরে আসা মৎস্যজীবীদের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ। দেখুন, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, কোমর থেকে পা পর্যন্ত চোট। প্রশাসনের থেকে যে এত মুখের খিস্তি আমাদের যেরকম করছে, তারপর উঠে তুলে আমাদের হাত এরকম বেঁধেছে, দিয়ে মারধর শুরু করে, সারা রাতভর মারধর শুরু করে দিয়েছে আমাদের। মৎস্য ধরিব খাইব সুখে, না সুখকর অভিজ্ঞতা নয়। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত এই মৎস্যজীবীরা দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। সিলিন্ডার করার পরে তারপরে আমাদেরকে সাইডে বেরিয়ে প্রচুর মারধর করেছে। বাংলাদেশ নৌবাহিনীর লোকগুলো আমাদেরকে প্রচুর মারধর করেছে। প্লাস অনেক আমাদের লোক আছে 7 দিন 8 দিন শুতে পারিনি, রক্ত জমে গেছে। ভারত বাংলাদেশের সম্পর্কে চরম টানাপোড়েনের মধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে থাকা 95 জন ভারতীয় মৎস্যজীবী। সোমবার গঙ্গাসাগরে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী, আর তার মুখেই উঠে আসে বাংলাদেশের ধীবরদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। প্রচণ্ড মারিছে, মাথায় মারিছে, কোমরে লাগিয়েছে, হাঁটুতে লাগিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পারি না, এত মারিছে স্যার। মেরে মোবাইল নিয়ে এনেছে, জিপিএস নিয়ে এনেছে। 2024-এর অক্টোবর-নভেম্বর মাসে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান কাকদ্বীপের বাসিন্দা এই মৎস্যজীবীরা। সেই সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে তাদের বাংলাদেশ নৌবাহিনী গ্রেফতার করে। ধৃত ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী এবং বাগেরহাটে জেলবন্দি করে রাখা হয়। শেষমেশ দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা এবং ভারতীয় মৎস্যজীবীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের পর ঘরে ফিরেছেন তারা। রবিবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুই দেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হয়। বাংলাদেশ থেকে 95 জন ভারতীয় মৎস্যজীবী আসার পর এই দেশ থেকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ও দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এখান থেকে কে বাংলাদেশ সরকারের সাথে কথা বললেন? মোদী সরকারের মানুষরাই কথা বলেছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কথা বলেছে, বা মমতা ব্যানার্জি নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কথা বলেননি। তাই মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে সবসময় নিজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার মুহূর্তে এক মৎস্যজীবী নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন, মৃত্যু হয় তাঁর। নিহত মৎস্যজীবীর পরিবারের হাতে এদিন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, গৌতম মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।